নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ আর আপনার সঙ্গে আমি সুমন। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান কার দখলে দিল্লি ভোট সমীক্ষা 2। আপনারা জানেন এর আগে আমরা এই সমীক্ষা চালিয়েছিলাম 28শে ডিসেম্বর থেকে 12ই জানুয়ারির মধ্যে, আর এখন দ্বিতীয় পর্যায়ের সমীক্ষার ফলাফল এসে গেছে আমাদের হাতে। এই সমীক্ষা চলেছিল 4 ফেব্রুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি। এবিপি আনন্দ এবং দ্য নিয়েলসন কোম্পানির জনমত সমীক্ষা ফলাফল কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে। সবার আগে দেখাবো জাতীয় ছবিটা এবং তারপর অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গের 42টা আসনে ঠিক কি হতে পারে আপনাদের জনরায়ের একটা আভাস দেওয়ার চেষ্টা করব আমরা। এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা আছেন স্টুডিওতে তাদের সঙ্গে আলাপ করে দেবো এবং তারপর সরাসরি চলে যাব আমরা এই শেষ জনমত সমীক্ষায় কি দেখিয়েছিলাম তার বিষয়ে। আমার একদিকে রয়েছেন তৃণমূল নেতা রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তার পাশে রয়েছেন বিজেপি শ্রমিক ভট্টাচার্য, তার পাশে আছেন অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী, অন্যদিকে আছেন সিপিএম নেতা মোহাম্মদ সেলিম, তার পাশে আছেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান এবং তার পাশে অধ্যাপক উদয়ন বন্দ্যোপাধ্যায়। আমরা প্রথমে দেখাবো যে আমাদের প্রথম সমীক্ষায় ঠিক কি উঠে এসেছিল, যে সমীক্ষা আমরা চালিয়েছিলাম 28শে ডিসেম্বর থেকে 12ই জানুয়ারির মধ্যে। দেখুন, লোকসভা নির্বাচনের আর 100 দিনও বাকি নেই। তার আগে মানুষের মন বুঝতে জানুয়ারি মাসে ভোট সমীক্ষা করেছিল এবিপি আনন্দ নিয়েলসন। সেই সমীক্ষায় ইঙ্গিত মিলেছিল নরেন্দ্র মোদীর মুখে যখন চওড়া হাসি ফোটার সম্ভাবনা, তখন এযাবৎকালে লোকসভা নির্বাচনে সবচেয়ে খারাপ পারফরমেন্স হতে পারে কংগ্রেসের। জানুয়ারি মাসের সমীক্ষায় কেন্দ্রে সরকার করার ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ মানুষ ইউপিএ অপেক্ষা এনডিএকেই এগিয়ে রেখেছিলেন। সমীক্ষায় ইঙ্গিত মিলেছিল ভোট হলে দেশের 24% এবং রাজ্যের 25% ভোটার মনে করেন ইউপিএ ফের সরকার করতে পারবে, কিন্তু দেশের 52% এবং রাজ্যের 41%-এর মতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ কেন্দ্র সরকার গঠনের পথে এগিয়ে। বামেরা কেন্দ্র সরকার করতে পারে দেশে এমনটা মনে করে 2%, রাজ্যে 5%। অন্য কোনো দল কিংবা জোট কেন্দ্র সরকার করতে পারে এমনটা দেশে মনে করে 3%, রাজ্যে 5%। কেউ না এমনটা মনে করে দেশের 2% এবং রাজ্যের 3% ভোটার। জানি না বা বলতে পারবো না এমনটা জানিয়েছিলেন দেশের 16% এবং রাজ্যের 21% ভোটার। সমীক্ষার এই ধাপের সঙ্গে সাযুজ্য রেখে দেখা গিয়েছিল লোকসভা নির্বাচনে এনডিএ 226টি, ইউপিএ 101টি, বামেরা 30টি এবং অন্যান্য ঝুলিতে 186টি আসন যেতে পারে। জানুয়ারি মাসে সম্প্রচারিত এই ভোট সমীক্ষা অনুযায়ী লোকসভা নির্বাচনে এযাবৎকালে বিজেপির সবচেয়ে ভালো ফল হতে পারে এবারই। বিজেপি একাই 210টি আসন পেতে পারে, কংগ্রেস কমে 2 অঙ্কের ঘরে পৌঁছে গিয়ে 81টি আসন পেতে পারে বলে এবিপি আনন্দ নিয়েলসন ভোট সমীক্ষায় ইঙ্গিত মিলেছিল। তবে কেন্দ্রে সরকার গঠনের রেসে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি এগিয়ে থাকলেও পূর্ব এবং দক্ষিণ ভারতে কিন্তু তার ম্যাজিক বিশেষভাবে কাজ করছে না বলেই জানুয়ারি মাসের ভোট সমীক্ষায় ইঙ্গিত মিলেছিল। যদিও উত্তর ও পশ্চিম ভারতে বিজেপির দুর্দান্ত ফলের ইঙ্গিত মিলেছিল সমীক্ষায়। এবিপি আনন্দ নিয়েলসন ভোট সমীক্ষা অনুযায়ী পূর্ব ভারতে ইউপিএ 22টি, এনডিএ 43টি, বাম 17টি এবং অন্যান্য 60টি আসন পেতে পারে। পশ্চিম ভারতে ইউপিএ 28টি, এনডিএ 82টি, বাম 0 এবং অন্যান্য 6টি আসন পেতে পারে। উত্তর ভারতে ইউপিএ 25টি, এনডিএ 82টি, বামেরা 0 এবং অন্যান্যরা 44টি আসন পেতে পারে। দক্ষিণ ভারতে ইউপিএ 26টি, এনডিএ 19টি, বাম 13টি এবং অন্যান্যরা 76টি আসন পেতে পারে বলে জানুয়ারি মাসের সমীক্ষায় ইঙ্গিত মিলেছিল। এবিপি আনন্দ। এবিপি আনন্দ ছাড়াও সমীক্ষা চালিয়েছিল সিএনএন, আইবিএন, টাইমস নাও এবং ইন্ডিয়া টুডে গোষ্ঠী। কি ছিল তাদের সমীক্ষায়, কি ফলাফল এসেছে এখনো পর্যন্ত দেখুন। 2014 লোকসভা নির্বাচনে কি হতে পারে ফল, ভোটারদের মন বুঝতে শুরু হয়েছে সমীক্ষা। সম্প্রতি 19টি রাজ্যের 479টি লোকসভা আসনে ভোট সমীক্ষা করে ইন্ডিয়া টুডে ও সি ভোটার। তাদের করা সমীক্ষা অনুযায়ী এই 479টি লোকসভা আসনের মধ্যে বিজেপি পেতে পারে 162টি আসন, কংগ্রেস পেতে পারে 76টি আসন, বামেদের 16টি আসন পাওয়ার সম্ভাবনা। গত লোকসভা নির্বাচনে তারা 24টি আসন পেয়েছিল। যদিও তাদের শক্ত ঘাঁটি বলে পরিচিত কেরল ও ত্রিপুরায় সমীক্ষা করা হয়নি। কেরলে 20টি এবং ত্রিপুরায় 2টি আসন রয়েছে। ইন্ডিয়া টুডে ও সি ভোটারের সমীক্ষা অনুযায়ী প্রথমবার লোকসভা নির্বাচনে লড়ে 479টি আসনের মধ্যে 5টিতে জয়ী হতে পারে আম আদমি পার্টি। সমীক্ষা অনুযায়ী বাকি আসনগুলি বিভিন্ন আঞ্চলিক দল ও নির্দলরা পেয়েছে। ফেব্রুয়ারি মাসে টাইমস নাও এবং সি ভোটারের করা ভোট সমীক্ষা অনুযায়ী এবার বিজেপি 202টি আসন পেতে পারে, কংগ্রেস পেতে পারে 89টি আসন, বামেরা গতবার 24টি আসন পেয়েছিল, এবার 25টি আসন পেতে পারে। প্রথমবার লড়ে আম আদমি পার্টি 7টি এবং অন্যান্যরা 208টি আসন পেতে পারে।
টাইমস নাও এবং সি ভোটারের সমীক্ষা অনুযায়ী বিজেপি নেতৃত্বাধীন এনডিএ 227টি এবং কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ 101টি আসন পেতে পারে। জানুয়ারি মাসে দেশের 18টি রাজ্যে ভোট সমীক্ষা চালায় সিএনএন, আইবিএন এবং সিএসডিএস। তাদের করা ভোট সমীক্ষা অনুযায়ী বিজেপি নেতৃত্বাধীন এনডিএ 211 থেকে 231টি এবং কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ 107 থেকে 127টির মধ্যে আসন পেতে পারে। বামেরা পেতে পারে 15 থেকে 23টি আসন। সিএনএন, আইবিএন এবং সিএসডিএস এর ভোট সমীক্ষা অনুযায়ী বিজেপি 192 থেকে 210টি, কংগ্রেস 92 থেকে 108টির মধ্যে আসন পেতে পারে। এবিপি আনন্দ। প্রথম সার্ভেটি আমরা চালাই 28 ডিসেম্বর থেকে 12 জানুয়ারি এবং এই দ্বিতীয় পর্যায়ের সমীক্ষাটা চালানো হয় 4 ফেব্রুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি। এই মাঝের সময়টা অর্থাৎ 12 জানুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি জাতীয় স্তরে কি কি বড় ঘটনা ঘটেছে দ্রুত আপনাদের দেখাবো, যা প্রভাব ফেলতে পারে সমীক্ষায় গোটা দেশের মানুষের রায়ের ওপর। দেখুন, লোকসভা নির্বাচনের আগে জানুয়ারি মাসে দেখানো হয়েছিল এবিপি আনন্দ নিয়েলসন ভোট সমীক্ষার ফল। সেই সমীক্ষা হয়েছিল 2013-র 28 ডিসেম্বর থেকে 2014-র 12 জানুয়ারি পর্যন্ত। এবার ফের এবিপি আনন্দ নিয়েলসন ভোট সমীক্ষার ফল প্রকাশ। এই সমীক্ষা চালানো হয়েছে 4 ফেব্রুয়ারি থেকে 15 ফেব্রুয়ারির মধ্যে। এই 13 জানুয়ারি এবং 15 ফেব্রুয়ারির মধ্যে ঘটে গিয়েছে একাধিক ঘটনা, ভোটের ওপর যেগুলির প্রভাব পড়ার জোরালো সম্ভাবনা। 14 ফেব্রুয়ারি 2014, কেজরিওয়ালের পদত্যাগ। দিল্লিবাসীকে হাজারো স্বপ্ন দেখিয়ে ঝাড়ু ঝড় তুলে মসনদে বসেছিলেন আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল, কিন্তু 49 দিনের মাথায় ছন্দপতন, রিটায়ার্ড হার্ড। বিধানসভায় জনলোকপাল বিল পাশ না করাতে পেরে ইস্তফা মুখ্যমন্ত্রী পদ থেকে। সেই সঙ্গে মুকেশ আম্বানির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে তাঁর দাবি আম্বানিকে বাঁচানোর চেষ্টা করছে কংগ্রেস বিজেপি। अभी अभी हमारी कैबिनेट मीटिंग हुई थी, हमारी कैबिनेट ने मिलकर ये निर्णय लिया है कि हमारी सरकार आज इस्तीफा देती है। ये हमारा इस्तीफा है। 13 ফেব্রুয়ারি 2014, লোকসভায় তেলেঙ্গানা স্প্রে। লোকসভা ভোটের আগে তেলেঙ্গানা বিলকে ঘিরে উত্তাল জাতীয় রাজনীতি। 15তম লোকসভার শেষ অধিবেশনে পেশ হয় তেলেঙ্গানা বিল। বিল পেশকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় লোকসভা। বেনজিরভাবে মরিচ স্প্রে করেন তেলেঙ্গানা বিরোধী কংগ্রেস থেকে বহিষ্কৃত বিজয়ওয়াড়ার সাংসদ এল রাজাগোপাল। টিডিপি সাংসদ এম বেনুগোপাল রেড্ডি স্পিকারের টেবিল থেকে মাইক উপড়ে নেন, ছুরি বের করে ভয় দেখানোর চেষ্টা করেন বলেও অভিযোগ। সব মিলিয়ে লোকসভায় কয়েকজন সাংসদের তাণ্ডবে গোটা দেশের মাথা হেঁট হয়েছে। এরপর কংগ্রেস ও বিজেপির সমর্থনে একে একে লোকসভা ও রাজ্যসভায় পাশ হয়েছে তেলেঙ্গানা বিল। আর কিছুদিনের মধ্যেই তৈরি হবে নতুন রাজ্য। যদিও পৃথক তেলেঙ্গানা রাজ্য গঠনের ফলে কংগ্রেস কিংবা বিজেপির কোনো লাভ হবে কিনা তার ইঙ্গিত এই সমীক্ষা থেকে পাওয়া যাবে না, কারণ সমীক্ষার কাজ আগেই শেষ হয়েছে। 13 ফেব্রুয়ারি 2014, মুকুল অন্না বৈঠক। অন্না হাজারের গ্রাম মহারাষ্ট্রের রালেগাঁও সিদ্ধিতে গিয়ে তার সঙ্গে বৈঠক করেন মুকুল রায়। এই বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে ওঠে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কি এবার প্রচার করবেন অন্না হাজারে? এই জল্পনা উস্কে খোদ অন্নাই জানান দুর্নীতি দমন সহ তাঁর 17 দফা শর্ত মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিলে তিনি তার হয়ে প্রচার করতে প্রস্তুত। वो जो अफिडेविट करके देने वाली है, मैं अगर पंत प्रधान बन गई तो ये सब सत्ता मुद्दे में लागू करने के लिए तैयार है। अगर नहीं किया तो मैं पद से इस्तीफा दे दूंगा, ऐसे एफिडेविट करके देना जनता को। ये एफिडेविट करके अगर दिया तो मैं प्रचार के लिए घूमूंगा। এসবের প্রভাব অবশ্য শেষ পর্যন্ত কতটা পড়ে তার উত্তর লোকসভা ভোটের ফলেই মিলবে। এবিপি আনন্দ। আর এবার গোটা দেশের ছবি এবিপি আনন্দ এবং দ্য নিয়েলসন কোম্পানির জনমত সমীক্ষায় কি উঠে এলো। ভোট সমীক্ষা 2 কি বলছে, কার দখলে দিল্লি। আসুন দেখে নি কি পেলাম আমরা এই দ্বিতীয় সমীক্ষায়। এনডিএ পেতে পারে 236টি আসন, এনডিএ পেতে পারে 236টি আসন, ইউপিএ পেতে পারে 92টি আসন, বামেরা পেতে পারে 29টি আসন, অন্যান্যরা 186টি আসন। আরেকবার বলবো, এনডিএ পেতে পারে আমাদের এই সমীক্ষা অনুযায়ী 236টি আসন, ইউপিএ 92টি আসন, বামেরা 29টি আসন এবং অন্যান্যরা 186টি আসন। আসুন এবার পাশাপাশি রাখি 2009 ছবিটা ঠিক কি ছিল এবং ভোট সমীক্ষা জানুয়ারিতে আমরা যা চালাই তা কি বলছে, এবং এখন এই ফেব্রুয়ারির ভোট সমীক্ষা পাশাপাশি রাখলে ছবিটা কি দাঁড়াচ্ছে। 2009-তে এনডিএ 131টি আসন পেয়েছিল,
জানুয়ারির ভোট সমীক্ষা তাকে দেখিয়েছিল 226টি এবং 236টি বলছে এই বর্তমান ভোট সমীক্ষা। ইউপিএর দখলে ছিল 228টি আসন। জানুয়ারির ভোট সমীক্ষা ইউপিএকে দেয় 101টি আসন এবং এই সাম্প্রতিক ভোট সমীক্ষা 92টি আসন ইউপিএ পেতে পারে বলে মনে করা হচ্ছে। বামেরা পেয়েছিল 24টি আসন 2009 প্রথম ভোট সমীক্ষায়, তা বেড়ে হয় 30টি এবং 29টি এই ভোট সমীক্ষায় দেখানো হচ্ছে। অন্যান্যরা 160টি পেয়েছিল 2009 জানুয়ারি ভোট সমীক্ষায়, তা হয় 186, হুবহু একই রয়েছে 186টি আসন অন্যদের দেখাচ্ছে এই ভোট সমীক্ষা। ইউপিএ এবং এনডিএর কথা আপনাদের দেখালাম, এবার দেখাবো যে সবথেকে বড় দুটি দল বিজেপি এবং কংগ্রেস, তারা ইন্ডিভিজুয়ালি এককভাবে ঠিক কত আসন পাচ্ছে আমাদের এই ভোট সমীক্ষায়। বিজেপি পেতে পারে 217টি আসন একাই এবং কংগ্রেস পেতে পারে 73টি আসন। আরেকবার বলবো, বিজেপি 217টি আসন এককভাবে এবং কংগ্রেস এককভাবে 73টি আসন। এবার আসুন পাশাপাশি রাখি 2009 আমাদের প্রথম ভোট সমীক্ষা এবং দ্বিতীয় ভোট সমীক্ষার ছবিটা। সবথেকে বড় দুটি দল বিজেপি 2009 পেয়েছিল 116টি আসন, প্রথম ভোট সমীক্ষা তাদের দেয় 210টি আসন এবং এখনকার ভোট সমীক্ষায় তা বেড়ে দাঁড়াচ্ছে 217টি। কংগ্রেস 2009 পেয়েছিল 206টি আসন, প্রথম ভোট সমীক্ষায় তারা পায় 81টি এবং এখন এই বর্তমান ভোট সমীক্ষায় 73টি আসন। দ্রুত আলোচনায় আসবো পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। বিজেপিকে বাদ দিয়ে সরকার হচ্ছে না, এনডিএ কে বাদ দিয়ে সরকার হচ্ছে না, জনমত সমীক্ষা অন্তত সেদিকে ইঙ্গিত দিচ্ছেন। পার্থদা, আমি আবারও মনে করি যে সমীক্ষাগুলো দেখুন আপনারাই কিরকম পরিবর্তিত হয়েছেন। হ্যাঁ, এ তো সময়, এবং পরের মাসে দেখবেন পার্থদা হয়তো আরো ফিগার চেঞ্জ হবে, হয়তো হবে হয়তো হবে না। আমি সময়ের সঙ্গে সঙ্গে ক্যাম্পেইনের সঙ্গে সঙ্গে নিঃসন্দেহ একটা যে ইউপিএ সরকারের বর্তমান যে অবস্থা, তাতে তারা যে ফিরে আসছে না, এটা মোটামুটি ভাবে ভারতবর্ষের মানুষ জানে। কিন্তু তার মানেই যে বিজেপি ফিরে আসছে এটা বোধহয় সময় বলে দেবে। তার কারণ অনেকটা এই যে আপনি 186টা একটা দেখাচ্ছিলেন, সংখ্যাটা যথেষ্ট বড় সংখ্যা, এবং এই সংখ্যার মধ্যে আমরা যা ঘুরে জেলা ফেলা ঘুরে যা বুঝতে পেরেছি, অন্তত পশ্চিমবঙ্গ এবং আশেপাশে কয়েকটি জায়গায় তাতে তৃণমূল, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা যথেষ্ট বৃদ্ধি পাবে বলেই আমাদের আশা। বেশ, মোহাম্মদ সেলিম, আপনাদের 30টি আসন দিয়েছিল গত জনমত সমীক্ষা, এবার 29টি, একের -1 কেন হলো সেই বিশ্লেষণে যেতে বলছি না, কিন্তু ওভারঅল ছবিটা কি মনে হচ্ছে? বিজেপির পালে হাওয়া আছে? দেখো, আমার তো মনে হচ্ছে যেভাবে মাসে মাসে তোমরা চেঞ্জ করছো, তাহলে ভোটে যাওয়া পর্যন্ত বিজেপিকে প্রায় মেজরিটি করে দেবে এবং এনডিএরও প্রয়োজন হবে, একা বিজেপি পারবে। এটা একটা হাইপ তোলা হচ্ছে। সবচেয়ে ভালো হতো যদি তোমরা যেমন দেখালে 2009 এই হয়েছে প্রথম ভোট সমীক্ষায় এবং দ্বিতীয় ভোট সমীক্ষায়, এবং যেটা পার্থবাবু বললেন যে পরিবর্তন হচ্ছে কিছু না কিছু পক্ষে পক্ষে, কিন্তু যদি দেখাতে পারতে 2004-এ তোমরা কি বলেছিলে এবং কি দাঁড়ালো, 2009 কি বলেছিলে। আমি দর্শকদের বিরক্তি উৎপাদন করতে চাই না, নয়তো ড্যানিয়েলসন এর আগে কতবার ফিগারের কাছাকাছি এসেছে সেইটাও আমার রেডি আছে, দেখিয়ে দেবো। আর দুই হচ্ছে, এটা বোঝা যাচ্ছে তো গোটা দেশের রাজনৈতিক অবস্থা তোমরা নিজেরা দেখলে যে কয়েকটা পরপর কিছু ঘটনা ঘটিয়েছে যেটা তোমরা দেখালে এবং তাতে কি প্রভাব ফেলতে পারে, এবং এটা আমাদের দেশের এই যে কোনো ঘটনা, ক্যাম্পেইন, এগুলো জনমত প্রভাবিত করে। কোনো ক্লিয়ার উইনার নেই এবারে, এখনো ক্লিয়ার উইনার নেই। অবশ্যই বিজেপির পালে একটা হাওয়া আছে মনে হয়েছিল, এবং গত 1 বছর ধরে একটানা মোদীকে প্রধানমন্ত্রী, প্রথমে পার্লামেন্টারি বোর্ডের চেয়ারম্যান, তারপরে করে ক্যাম্পেইনটা আগেই শুরু করে দিয়েছে বিজেপি, প্রায় এক রাউন্ড ক্যাম্পেইন হয়ে গিয়েছে। আবার কংগ্রেস এখন সব বিজ্ঞাপন শুরু করেছে। তো এখনো প্রার্থী তালিকা ঠিক না করে বেশিরভাগ দলগুলো তারা নামেনি, বোঝা যাচ্ছে। তাহলে এখন এগুলো তো পিপলস মুডটা কিছুটা জাজ করার চেষ্টা করছো, তোমরা গেজ করার চেষ্টা করছো, এবং এরকম ফ্লুইড সিচুয়েশনে কি হয়, প্রতিদিন একটা ঘটনা প্রভাব ফেলতে পারে, যা কিছু ঘটতে পারে। ধরো তেলেঙ্গানায় বিল পাস হলে একরকম, বিল পাস না হলে একরকম, রাজ্য গঠন হলে একরকম, রাজ্য ঘটনা হলে একরকম। এরকম আমাদের রাজ্যে অনেকগুলো ঘটনা আছে যেগুলো মুড চেঞ্জ করতে, মুড সুইং করতে সাহায্য করে। আমি কন্টেস্ট করবো না কোনো ফিগারকে, আমি কখনোই শব্দায় সংখ্যার কাছাকাছি যেতে পারি না, কিন্তু রাজনীতিগত এটুকু বলতে পারি যে মোদীকে প্রজেক্ট করার পর থেকে এখন পর্যন্ত সরাসরি একটিও সঙ্গী সাথী দল খুঁজে পাওয়া গেল না।
এবং এটা হচ্ছে কোয়ালিশন একটা সরকার হবে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, এবং হাং পার্লামেন্ট হবে, কোনো নির্দিষ্ট ক্লিয়ার উইনার থাকবে না, এ পর্যন্ত যা বলা হয়েছে। সেখানে বিভিন্ন দলের ভূমিকা কি হবে সেটাও নির্বাচনের আগে তাদেরকে স্পষ্ট করতে হবে। আমি শ্রমিকের কাছে আসবো। শ্রমিক, এই লাস্ট সমালোচনাটা দিয়ে তোমার কাছে আসি, সেটা হচ্ছে এখনো পর্যন্ত মোদীকে প্রজেক্ট করার পর থেকে শরিক খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি একটু যোগ করে দিই যে আকালি আর শিবসেনা ছাড়া আর সেরকম কোনো শরিক নেই। কোয়ালিশন লাগবে ম্যাজিক ফিগারের কাছাকাছি পৌঁছানোর জন্য, উপায় কি? আমাদের স্থির বিশ্বাস যে আমরা এই নির্বাচনে এনডিএ এই মুহূর্তে যে অবস্থা আছে একার শক্তিতে কেন্দ্রের সরকার করবে। মিশন 272+ এটাকে সামনে রেখে আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। এখনো তো নির্বাচনী প্রচার সেই অর্থে শুরু হয়নি, প্রার্থী তালিকা চূড়ান্ত হয়নি, কোনো রাজ্যে ঘোষণা হয়নি, এখনো পর্যন্ত ঠিক হয়নি নরেন্দ্র মোদী নিজে কোন কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কিন্তু প্রত্যেকটা সমীক্ষা যারা দেখাচ্ছে সেই সমীক্ষার অবস্থান পরিবর্তন। যেমন ধরুন, আমি এখানে আমাদের মাননীয় মন্ত্রী পার্থদা আছেন, তার সামনেই বলছি যে আজ থেকে ঠিক 3.5 মাস আগে যখন প্রথম যুক্তফ্রন্টের নামক একটা সরকার হবে এই কনসেপ্ট উঠে এসেছিল, তখন তারা বলছিলেন যে এবার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে আবার জনমত সমীক্ষা দেখা গেল, জনমত সমীক্ষার উপরে ভিত্তি করে কিনে জানি না 3 মাস পরে তৃণমূলের পক্ষ থেকে বলা হলো যে সবচেয়ে বড় নির্ণায়ক শক্তি হবে তৃণমূল কংগ্রেস। আমরা প্রথম থেকেই বলছি যে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় নির্ণায়ক শক্তি বলছেন আপনারা। তা এখন পর্যন্ত যা প্রজেকশন এসেছে এবং প্রতি মাসে দেখা যাচ্ছে যে বিজেপি আপনারাই দেখাচ্ছে, যদিও জনমত সমীক্ষাতে আমার মনে হয় না যারা একদম হার্ডকোর পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট যারা এখানে আছেন কেউই পুরোপুরি জনমত সমীক্ষায় বিশ্বাস করেন না। জনমত সমীক্ষা সবসময় মেলে না, আমরা প্রত্যেকেই তাই বলি, এ নিয়ে কারোর কোনো মতপার্থক্য থাকে না। কিন্তু যদি এটাকে হাইপোথেটিক্যালি ধরে নেওয়া যায়, যেটা দেখাচ্ছে এটা ঠিক, তাহলে প্রত্যেকটা সমীক্ষায় বিজেপি কিন্তু বাড়ছে। তার কারণ হচ্ছে এইবারে যে নির্বাচন, ভারতবর্ষের মানুষ কেন্দ্রে একটা ডিসাইসিভ সরকার চাইছে, একটা নির্ণায়ক সরকার চাইছে, একটা স্থায়ী শক্তিশালী সরকার চাইছে। সেই সরকার 11টা দল থেকে 11টা প্লেয়ার খুঁজে এনে একটা অদ্ভুত কোচকে রাস্তায় নামিয়ে দিয়ে একটু খেলা যায় না, এটা দেশের মানুষ বুঝতে পেরেছেন এবং মানুষ সেদিকেই যাবেন যেদিকে তারা দেখতে পাবেন একটি স্থায়ী সরকার তারা দিতে পারবে। মানুষ ব্ল্যাকমেল করা সরকার চায় না, মানুষ বিভিন্ন রকম দাবি দেওয়ার উপরে একটা দাঁড়িয়ে থাকা সুতোয় ঝুলতে থাকা সরকার চায় না। মানুষ এরকম কোনো সরকার দেখতে চায় না যে সরকারের প্রধানমন্ত্রী বলবেন ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড মানে my compulsion of coalition politics. ফাইন, এই কথা দ্রুত একবার পার্থদের কাছে আসবো। বাজপেয়ীও বলেছিলেন, এটা মনমোহন বলেছেন। কোয়ালিশন, আঞ্চলিক শক্তির উত্থান, কোয়ালিশন সরকার মানে ব্ল্যাকমেল করা কিছু শরিক দল, মানবেন? এটা হচ্ছে পারসেপশন, এটা হচ্ছে শ্রমিকের দল এবং তার পারসেপশন ব্ল্যাকমেল করা। জনগণের কণ্ঠস্বর যারা শোনে, আমাদের দল জনগণের কণ্ঠস্বরটাই শোনে। সেটাকে সেই রাজ্যে, যে রাজ্যের থেকে সে বেড়ে উঠেছে, সেই রাজ্যের সামগ্রিক উন্নয়নের কথা বলতে গিয়ে যদি সেটাকে ব্ল্যাকমেল বলা হয়, তাহলে মানুষের জন্য সে কাজটুকু আমরা করব। এবং এটাকে ব্ল্যাকমেল বলে চিহ্নিতকরণ করার কোনো আপনাকে আমি ব্ল্যাকমেল বলে আমি বলছি আমাকে আদর্শগতভাবে দ্বিতীয় কথা হচ্ছে খুব সিরিয়াস যাচ্ছে ওটা। আমাদের ফ্রেমে দেখছি নীল সাদা যখন দেখাচ্ছে দুজনকে ব্লু এন্ড হোয়াইট, আমার কিন্তু ভালো লাগছে। এটা পোস্টপেড না প্রিপেড কোন আরো যত এগোবে তত হাসিটা বন্ধ হবে সেলিম সাহেবের, সেটাও আমি জানি। হাসি যত দীর্ঘায়িত হবে আমার তো তবু আছে একটা, আপনার তো কোনো হৃদয়ই নেই। এই যে আপনি বলেন শিল্প দপ্তর হারানোর জন্য ভারাক্রান্ত, আমি পার্টির একনিষ্ঠ সৈনিক, একনিষ্ঠ সৈনিক। পার্টি যেটা মনে করবে, কালকে যদি বলে যে কালকে ওই কাজটা করতে হবে, আমি সেই কাজটাই করবো এবং হাসি মুখেই করবো। আমার মনের হৃদয়ের ব্যথা নিয়ে করি না, আমরা যা করি প্রকাশ্যে করি এবং যে দল হিসেবে যে কাজ হবে, মানুষের জন্য যতটুকু সেবা করতে পারবার ক্ষমতা থাকবে আমি ততটুকুই করি। যাই হোক, আপনার মনে আমার জন্য যখন দুঃখ হয়েছে তার মুশকিল হচ্ছে, লোকে না আবার আমায় ভুল বোঝে, লোকে জানে না আমায় ভুল বোঝে। মান্নাদার কাছে আসি। মান্নাদা, এই কোয়ালিশন সরকার 10 বছর ধরে একটা চালালেন আপনারা কংগ্রেসের নেতৃত্বে,
তো কতটা এই যে শ্রমিক যে শব্দবন্ধটা ব্যবহার করলো, যে টানাপোড়েনের একটা কঠোর শব্দ, যে ব্ল্যাকমেলিং পলিটিক্স, আঞ্চলিক শক্তিগুলো নানা টানাপোড়েন, উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, এই কম্পালশন কতটা ক্ষতি করেছে ইউপিএ? সেটা কোয়ালিশন সরকার চালাতে গিয়ে কি সুবিধা ভোগ করেছি কি অসুবিধা ভোগ করেছি, আমাদের ইউপিএ থেকে চেয়ারপারসন এবং আমাদের প্রাইম মিনিস্টার দুজনই রিপিটেডলি বলেছেন। আমি আর সেটাকে রিপিট করতে চাই না, সেটা মানুষও দেখেছেন। আমি যেটা আজকে তোমরা যে ইস্যুতে নিয়ে আজকে আলোচনা করতে আসছো, সেটা হচ্ছে এই যে সব ভোট সমীক্ষা এইসব। তুমি বললে যে, তুমি শুরুতেই বললে যে এরকম যেসব হচ্ছে, ওই আমি সময় পেলে করলাম দর্শকদের বিরক্তি, তোমার মতো সব ইন্টারনেট সব তথ্যমত্য নেই, আমার যেটা মাথায় যেটা ঢুকে আছে এবং সবারই মাথায় আশা করি ভুল নয়, ঠিক একই অবস্থা করেছে। যারা সমীক্ষা করেন সেই দ্য নিয়েলসন কোম্পানিও বলবেন না যে এটা অভ্যর্থ বা এটা একদম নিখুঁত, এটা মিলবেই, এটা আভাস। 99 সালে সবাই ভেবেছিল বিজেপি আর গভর্নমেন্ট আসবে না, এবার কংগ্রেসের নেতৃত্বে সরকার হবে, হলো না। আবার 2004 সালে অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রীত্বে তারা এমনই ধরা আশা করে নিয়েছিলেন যে ক্ষমতায় আসবে, তাদের অক্টোবর পর্যন্ত মেয়াদ ছিল, কিন্তু তারা 6 মাস আগে নির্বাচন করে নিলেন, যাতে তাদের ওয়েবটা এত পক্ষে ছিল তারা ধরে নিয়েছিলেন ইন্ডিয়া সাইনিং, এবং সমস্ত মিডিয়া বলতে আরম্ভ করলো যে আবার ইউপিএ এই এনডিএ আসছে, কিন্তু ইউপিএ এসে গেল, কংগ্রেসের নেতৃত্বাধীন সরকার হলো। আবার 2009 সালে আদবানিজিকে প্রাইম মিনিস্টার প্রজেক্ট করে এমন একটা অবস্থা তৈরি করলো, তোমরা বারবার বলো, এই কদিন আগে 4 মাস আগে কেউ বলেছিল আপ গভর্নমেন্ট করবে, বলেছিল আপ একটা ডিসিশন নেবে, নির্ণায়ক ভূমিকা পালন করবে দিল্লিতে, কিন্তু অভূতপূর্ব ফলাফল করবে এটা সব সমীক্ষায় বলেছিল। আবার এটাও কেউ বলেনি, কোনো সমীক্ষায় বলেনি কংগ্রেস সমর্থন। আবার এটাও কেউ বলেনি যে এরকম রাজস্থানে আমাদের গোহারান হার হবে, এটাও কেউ বলেনি। সবাই বলছিল যে অশোক গেহলট পার করে দেবে তার এই সব সামাজিক কর্মসূচিগুলো, তাকে পার করে দেবে, এরকম একটা বলেছিল, হয়তো টাইটে কাছাকাছি ফটো ফিনিশ হবে, কিন্তু হয় না। শুধু বলি, রাজস্থানে এই দ্য নিয়েলসন কোম্পানি আর এবিপি আমাদের সমীক্ষা বলেছিল যে আপনারা হারছি, কিন্তু বলেছিল ফটো ফিনিশ হবে, কাছাকাছি যাবে, কিন্তু আমাদের। আচ্ছা, এবার আরেকটা জিনিস বলছি, তোমরা কিন্তু এখন যেটা করছো, অনেকে সমীক্ষা দিচ্ছে, নরেন্দ্র মোদীর পপুলারিটি কমছে, এরকম পপুলারিটি রাহুল গান্ধীর পপুলারিটি বাড়ছে, এও বিভিন্ন সমীক্ষাতে বলছে। আমি তো বলছি, আমরা তো ভোট করি, এখানে সবাই আছেন, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে। আমরা ভোট করতে গিয়ে দেখেছি আমাদের রাজ্যেতে বিধানসভা এবং লোকসভা অনেকদিন পরে 91 সালে এবং 96 সালে হয়েছিল একসঙ্গে। হ্যাঁ, তো আমরা দেখেছি যখন ভোটটা হচ্ছে, বিশ্বনাথ বাবুরা হিসেব রাখেন, মানে দেখবেন যে বিধানসভার প্রার্থী সে কিন্তু যে ভোট পাচ্ছেন, লোকসভার প্রার্থী একই সঙ্গে লোক ভোট দিচ্ছে, ভোটের তফাৎটা অনেক বেশি, কারণ তখন ন্যাশনাল পার্সপেক্টিভ রাখা করে, তখন আঞ্চলিক দলগুলোর থেকে জাতীয় দলগুলো সেখানে বেশি ভোট পায়, যেটা বিধানসভাতে তারা যা পায় লোকসভাতে তার থেকে বেশি পায়। এটা প্রত্যেকটা হিসেবে দেখবেন, মিডিয়া দেখবেন, সেটা হচ্ছে। তা আমি সেই জন্য তোমাদের বলছি যে এবার একটা এনডিএ এবং ইউপিএ লড়াইটা হবে, ঠিক, এবং পসিবল কে কে ইউপিএ সমর্থক হতে পারে, পসিবল কে কে এনডিএ সমর্থক হতে পারে, এটা মানুষও বুঝে গেছে। এখন এনডিএ সমর্থকের মধ্যে অনেকে ধরে নিচ্ছেন এডিএমকে হয়তো যেতে পারে, অনেকে ভাবছেন তৃণমূল হয়তো যেতে পারে, যদিও তৃণমূল এখনো প্রকাশ্যে সেইভাবে তার এটা করেনি, তারা নিজেরাই বলছে আমরা ঠিক করবো, করবো, কিন্তু একটা মানুষের মধ্যে একটা ধারণা হয়ে গেছে। তো ফলে পশ্চিমবাংলার যে ক্যারেক্টার, তাতে কিন্তু রেজাল্টটা ইউপিএর দিকে এনডিএর থেকে বেশি হবে, এটা স্বাভাবিক। এবং তার মধ্যে যদি সে এনডিএর কে সমর্থক হতে পারে না হতে, সেটা মানুষ বিচার করবে। আমি পার্থবাবুকে বলে দিচ্ছি, আমি শুনেছি আপনার কথা। আমি আপনাকে বলি, আপনার 2009 বোধহয় স্মরণ নেই, আপনি যে ব্যাখ্যাটা, যে যুক্তিটার অবতারণা এখানে করলেন যে বিধানসভা নির্বাচনে, এটা ঠিকই, বিধানসভা নির্বাচনে না, আপনার কোথায় যে আপনার মনে হলো যে 2009-এর আঞ্চলিক দল বলে যাদেরকে চিহ্নিত করছেন, তাদের তো বৃদ্ধিই হয়েছে, তাদের কোথায় আবার আপনি ওই জোটেও তো আপনি যদি দেখেন, জোটবিহীন অবস্থায়ও দেখেছেন যে কি অবস্থায় দাঁড়িয়ে আছে আজকে আমি বলতে দিন, আজকের যে অবস্থান তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই রাজ্য জুড়ে আছে, সেখানে আপনারা এখনো কি করে আশা করেন যে ইউপিএ সরকারের এখানে সাংঘাতিক একটা রেজাল্ট হবে, যার নেতৃত্ব দেবে কংগ্রেস? আমার তো মনে হয় না, যে আপনাদের জনবিরোধী নীতিই আপনাদেরকে শেষ করে দিই। পার্থবাবু খুব ভালো 2009-এর রেফারেন্সটা টেনেছেন, খুব ভালো কথা বলেছেন, নিশ্চয়ই এটা
তো আমি বলছি তৃণমূলের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত কি লোকসভা কি বিধানসভায় একা কোনোদিনই লড়েনি, লড়েনি তো একা কোনোদিনই লড়েনি। আবার সরকারও চালায়নি, না একা সরকারও চালায়নি, না চলেছেন বেশি দিন। ঠিকই তো, আপনারা এইগুলো বাজিয়ে যান তো, আপনারা এগুলো বাজান, মাঠে ঘাটে বাজান। আমরা যেমন এই কথাগুলো বলেন তেমন মনে রাখবেন, আমি বলছি সরকারও চালায়। আমি সরকারে কিন্তু এসেছেন কংগ্রেসের জোট করে, এখন জোট নেই। আমি বলছি স্পষ্ট করে পার্থবাবু, আমি কিন্তু ডিস্টার্ব করিনি। আপনি সিনিয়র লিডার, আপনি চুপ করে বসেন একটু। আপনার ধৈর্যের অভাবটা খুব বেশি দেখছি, এত সহনশীলতার অভাব থাকলে হয় না রাজনীতিতে। আমি বলছি পার্থবাবু যেটা বললেন, যে আমি বলছি যে আপনি 2009 দিলেন, 2004 হিসেব দিলেন না কেন? আমরা কিন্তু একা লড়ে 6টা পেয়েছি, আপনারা একটা পেয়েছেন 2004-এ। আমাদের সঙ্গে না থাকলে সেটা যে হয় না, এটা প্রমাণ দেবেন আগামী নির্বাচনে। যদি আপনারা একা লড়ে বেশি সিট পান তখন আপনি বলবেন আমার দরকার নেই, এখন পর্যন্ত বলার সময় আসেনি। পর্যন্ত একা লড়ে এই যে যতগুলো নির্বাচন 2009 পর থেকে হয়েছে, একা লড়ে নির্বাচনটা কটা বাই ইলেকশনে জিতেছেন বলুন? কেন হাওড়াতে কত ভোটে জিতেছেন? হাওড়াতে কত ভোটে জিতেছেন? আপনারা একটা নিয়েই খালি হাওড়া 14 কি ভোটে কত ভোটে জিতেছেন? ও আবার পার্সেন্টেজে কেন আমি তো বলবো, ও জেতাটাকে ধরছেন না, বিজেপি ক্যান্ডিডেট দেয় না বলে ওইটুকু ভোটটা পেয়েছেন। অপেক্ষা করুন, আপনার সেটাই তো বলছি, অপেক্ষা আপনি অপেক্ষা করুন। অপেক্ষাটা আপনি একজনের সাইনবোর্ড ভুলে যাচ্ছে আর একজনকে দূরবীন দিয়ে দেখা যাবে। অর্থবাবু জীবনে জন্ম মৃত্যু একসঙ্গে বলছি, জন্ম দেখেন। আরো কিছু ফিগার দর্শকদের সামনে রাখতে চাইবো। প্রজাতির জন্ম মৃত্যু জন্ম মৃত্যু অনেক দেখেছি, এখন মুর্শিদাবাদকেও দেখেছি, আশুতোষকেও দেখেছি, নির্ণায়ক ভূমিকা নেবে বলছিল পশ্চিমবাংলায়। এখনো বলছি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্ণায়ক ভূমিকা নেবে। সর্বভারতীয় দল আমি আবার বলছি, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার এবার আমাকে সামান্য একটু নির্ণায়ক ভূমিকা নিতে দিন। যে ফিগারগুলো এসেছে সেগুলো আপনাদের সামনে রাখবো। আমরা পরিষ্কার জিজ্ঞেস করেছিলাম যে প্রধানমন্ত্রী পদে কাকে পছন্দ, নরেন্দ্র মোদী না রাহুল গান্ধী। এরপরে অবশ্যই তৃতীয় পর্যায়ে যখন সমীক্ষা হবে আমরা বিস্তারিত আরো যে নামগুলো উঠে আসছে প্রধানমন্ত্রী পদপ্রার্থী যেভাবে প্রজেক্টেড হচ্ছে তারা সেই নামগুলো থাকবে। কিন্তু আপাতত নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধী 57% মানুষ বলেছেন যে তারা নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী আসনে দেখতে চান, রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রীর আসনে দেখতে চান বলেছেন 18% মানুষ। আরেকবার বলি, নরেন্দ্র মোদীকে 57% মানুষ দেখতে চান প্রধানমন্ত্রীর আসনে, রাহুল গান্ধীকে 18% মানুষ। আমরা এই দুটি আপনাদের সামনে রাখছি। আর এবার এই রাজ্যে আলাদাভাবে আমরা ডেটাটা বের করেছিলাম যে এই রাজ্যের মানুষকে যখন এই একই প্রশ্ন করা হয়েছে নরেন্দ্র মোদী না রাহুল গান্ধী, তারা কি বলেছেন। এই রাজ্যে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদে দেখতে চান 40% মানুষ, রাহুল গান্ধীকে 18% মানুষ। আরেকবার বলি, এই রাজ্যে 40% মানুষ নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদে দেখতে চান, রাহুল গান্ধীকে 18% মানুষ। এবার পাশাপাশি রাখবো যে আমাদের প্রথম সমীক্ষা এবং দ্বিতীয় সমীক্ষা দুটো পাশাপাশি। জানুয়ারিতে আমাদের সমীক্ষা বলেছিল যে গোটা দেশের ক্ষেত্রে নরেন্দ্র মোদী 53%, এখন সেটা বেড়ে দাঁড়াচ্ছে 57%, এবং রাহুল গান্ধী 15% বলেছিলেন, এখন 18%। অর্থাৎ মোদী এবং রাহুল দুজনেরই পার্সেন্টেজ বেড়েছে। কিন্তু পাশাপাশি আমরা যদি গতবারের ফিগার রাখি তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ছবিটা একটু আলাদা। পরের প্রশ্নে আসবো যে কোন ইস্যু সব থেকে বেশি প্রভাব ফেলেছে, মানুষ যখন ভোট দিতে যাবেন তখন তার মাথায় কোন ইস্যু ঘোরাফেরা করবে, তার ওপর তার দৈনন্দিন জীবনে সব থেকে বেশি প্রভাব ফেলা ইস্যুটা ঠিক কী। গোটা দেশের 46% মানুষ বলেছেন যে মূল্যবৃদ্ধি হচ্ছে সেই ইস্যু, দুর্নীতি সেই ইস্যু। যখন তারা ভোট দিতে যাবেন দুর্নীতির নিয়ে সব থেকে বেশি ভাববেন বলেছেন 34% মানুষ, বেকারত্ব নিয়ে ভাববেন বলেছেন 18% মানুষ, এবং 2% মানুষ অন্য মত দিয়েছেন, জানি না বলতে পারবো না বলেছেন 1% মানুষ। আরেকবার বলবো যে যখন ভোট দিতে যাচ্ছেন তখন মূল্যবৃদ্ধিকে সব থেকে বড় ইস্যু মনে করছেন 46% মানুষ, দুর্নীতি সব থেকে বড় ইস্যু মনে করছেন 34% মানুষ, বেকারত্ব বড় ইস্যু মনে করছেন 18% মানুষ,
অন্যান্য ইস্যুর কথা বলছেন 2% মানুষ, জানি না বলতে পারবো না বলছেন 1% মানুষ। এবার আপনাদের দেখাবো যে অন্যান্য দলগুলি, দেশের অন্যান্য দলগুলি তাদের কি অবস্থা, তারা কটি আসন পেতে পারে। একেবারে আসনের হিসেবে আপনাদের বলে রাখি যে তৃণমূল কংগ্রেসকে আমরা এই তালিকায় ধরিনি, তার কারণ আলোচনা দ্বিতীয় পর্বে আমরা যখন এই রাজ্যের 42টি আসন নিয়ে আলোচনা করব তখন অবশ্যই তৃণমূলের আসন আমাদের সামনে আসবে। ওয়াইএসআর কংগ্রেস জগন্মোহন রেড্ডির তারা পেতে পারে 22টি আসন, এআইডিএমকে জয়ললিতা তারা পেতে পারেন 19টি আসন, বিজেডি নবীন পট্টনায়কে পেতে পারেন 16টি আসন, এসপি মুলায়ম সিংহ যাদবের সমাজবাদী পার্টি পেতে পারেন 14টি আসন, বিএসপি মায়াবতীর বহুজন সমাজ পার্টি পেতে পারে 13টি আসন, ডিএমকে করুণানিধি পেতে পারে 13টি আসন, আপ পেতে পারে অরবিন্দ কেজরিওয়ালের আপ কিছুদিন আগে দিল্লির মুখ্যমন্ত্রী থেকে পদত্যাগ করেছেন, পেতে পারে 10টি আসন, শিবসেনা উদ্ধব ঠাকরে পেতে পারে 9টি আসন, জেডিইউ পেতে পারে নীতিশ কুমারের 9টি আসন, চন্দ্রবাবু নাইডু টিডিপি পেতে পারে 7টি আসন, টিআরএস কে চন্দ্রশেখর রাওয়ের পেতে পারে 7টি আসন, লালু প্রসাদ যাদবের আরজেডি পেতে পারে 5টি আসন। বিশ্বনাথ বাবুর কাছে যাও। বিশ্বনাথ বাবু, একটা ফিগারে আমি একটু, যেহেতু একেবারে চর্চার মধ্যে আছে, শিরোনামের মধ্যে আছে আপ, সম্প্রতি যখন এই দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন অরবিন্দ কেজরিওয়াল, তখন দেশ জুড়ে সংবাদ মাধ্যমে একটা বড় অংশে একটা ছিচিকার উঠলো যে কি নাটক ইত্যাদি ইত্যাদি, কিন্তু তারপর নানা সমীক্ষায় দেখা যাচ্ছে যে দিল্লিতে অন্তত আপের জনপ্রিয়তা খুব একটা চির ধরছে না, কি বলবেন? আমি দুটো তিনটে জিনিস সুমনদা বলতে চাইছি। একটা হলো যে দেখুন, যতক্ষণ প্রার্থী না দাঁড়াচ্ছে অনেক সমীকরণগুলো পরিষ্কার না। আমি জানি না ঝাড়খণ্ডে জাতীয় কংগ্রেসের সাথে জেএমএম এর অ্যালায়েন্স হবে কিনা, আমি জানি না বিহারে আইএনসি আরজেডি বা এলজেপির অ্যালায়েন্স হবে কিনা, আমি জানি না উড়িষ্যাতে বিজেডি সিপিআইএম সিপিআই এনসিপির মধ্যে অ্যালায়েন্স হবে কিনা, আমি জানি না জম্মু কাশ্মীরে আইএনসি এবং জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের মধ্যে আলটিমেটলি কোনো অ্যালায়েন্স হবে কিনা, আমি জানি না অসম বিজেপি এবং এজেপির মধ্যে অ্যালায়েন্স হবে কিনা। এইভাবে আমি রাজ্য ভিত্তিক যদি যাই তাহলে আমার রাজনৈতিক সমীকরণটা কিন্তু এখনো অস্পষ্ট, সেটা খুব স্পষ্ট করে বলা দরকার। দ্বিতীয় যেটা, তারপরে যেটা সবথেকে বড় কথা যে তেলেঙ্গানার মতো ইস্যু আন্না মমতা একসময় প্রচার করবে, এইগুলো এই সমীক্ষায় আসেনি। হ্যাঁ, এর পাশাপাশি যে বিষয়টা সেটা হলো যে প্রার্থী দেওয়ার পরে আলটিমেটলি সেফোলজিস্টদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে ভোট শেয়ার এবং সিট শেয়ারের মধ্যে কিন্তু আলটিমেটলি প্রজেকশনটা হয়। ঠিক, মানে ওই জায়গাটা যতক্ষণ প্রার্থী না দাঁড়াচ্ছে, কত কর্নারের এই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রজেকশনের জায়গা কিন্তু জেনারেল মোডটা বোঝা যায়। যেমন ধরুন, আপনি 2013-তে মেতে যে এসি নেলসন যে সমীক্ষা করেছিল, তারপরে ডিসেম্বর মাসে যে সমীক্ষা করলো এবং আজকে যে সমীক্ষা করলো, বেসিক কোনো মোডের তফাৎ আমরা লক্ষ্য করছি না। আমরা ইস্যুতেও দেখছি সেই মূল্যবৃদ্ধি দুর্নীতি মেজর ইস্যু হিসাবে উঠে আসছে। প্রবণতাটাও যদি দেখি তাহলে আমরা একেবারে প্রথম থেকে দেখেছি যে 2013-তে যে সমীক্ষা হয়েছিল মে মাসের, যেটা প্রজেকশন হয়েছিল এবিপি আনন্দে, সেখানে যেমন মোদিকেই সামনে রাখা হয়েছিল, বিজেপিকেই সামনে রাখা হয়েছিল, মানে সংখ্যাত্মক দিক থেকে। আবার ডিসেম্বর মাসের সমীক্ষাতেও তাই, আজকের ফেব্রুয়ারিতে বা জানুয়ারিতে যে সমীক্ষা ফেব্রুয়ারিতে দেখানো হচ্ছে সেটাতেও তাই। তার মানে কি, যে জেনারেল যে মানুষের মানসিকতা প্রবণতা, তার একটা আন্দাজ কিন্তু করতে পারা গেছে, কিন্তু সূক্ষ্ম বিচার যে এক্সাক্ট প্রজেকশন কি হবে, কারণ ভোট শেয়ারের সাথে সিট শেয়ারের একটা সম্পর্ক আছে, সেইটা কিন্তু নির্ণয় করা সম্ভব যখন প্রতিদ্বন্দ্বিতার প্রকৃত ছবিটা উঠে আসবে। কিন্তু আপনি যে মূল প্রশ্নটা রেখেছেন, সেই প্রশ্নটাতে আমি বলতে চাই যে আপের যতটা আমার ব্যক্তিগত ধারণা, যতটা পাবলিসিটি আপ পাচ্ছে, আমার ব্যক্তিগত ধারণা হয়তো তাতে ভোটের ফলাফল নাও হতে পারে। কেন আমি কথাটা বলছি, তার মানে সেফোলজিক্যাল লজিক আছে। আপনি যদি দিল্লির বিধানসভা নির্বাচনটা দেখে থাকেন, তাহলে দিল্লি আনপ্রেসিডেন্ট ওয়েতে, মানে একেবারে বলা যায় যে উদাহরণ হিসাবে এবার অতিরিক্ত 10% মানুষ ভোট দিতে এসেছিল। দিল্লির মানুষ এত সংখ্যক মানুষ কখনোই আসে না, তার মানে একটা আবেগ কাজ করেছে। একদম, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে লোকসভা নির্বাচনে এই বিপুল পরিমাণে অতিরিক্ত ভোটাররা আসবেন না, অর্থাৎ দিল্লিতে এভারেজ ভোট হয়তো হবে 55 থেকে 60%-এর মতন, 70% টাচ করবে না। এই যে অতিরিক্ত উচ্ছ্বাসটা যেখান থেকে কমবে, সেটা বেসিক্যালি আপের থেকে কমবে। সেই ক্ষেত্রে কিন্তু 33% পাওয়া দল বিজেপি, তার কিছুটা কিন্তু সুবিধাজনক অবস্থা তৈরি হতে পারে। ফলে এই সমীক্ষার অনেক মানে ইফস অ্যান্ড বাট জায়গাগুলো আছে,
সেগুলো কিন্তু একদম ভোটের যে কত পার্সেন্টেজ মানুষ ভোট দিচ্ছেন সেই দিকেও আমাদের তাকাতে হবে। একদম। উদয়নবাবু, আপের ভবিষ্যৎ কি মনে হচ্ছে লোকসভা নির্বাচনে? এই যে অরবিন্দ কেজরিওয়ালের আমরা প্রকাশ্যেই যেটা বলেছিলাম যে অলিকুনাট্য রঙ্গ, পদত্যাগ করে চলে যাওয়া ইত্যাদি, একাধিক সমীক্ষা, দিল্লি বেশ সমীক্ষা বলছে কিন্তু এতে অরবিন্দ কেজরিওয়ালের জনপ্রিয়তা বেড়েছে। না, এখানে জনমত সমীক্ষা, প্রাক নির্বাচনী জনমত সমীক্ষা সম্পর্কে মুন্না ভাইয়ের একটা ডায়লগ বলা উচিত, সেটা হচ্ছে টেনশন লেনে কে লিয়ে নেই হ্যায়, দেনে কে লিয়ে হ্যায়। হ্যাঁ, অর্থাৎ এই জনমত সমীক্ষাটা হচ্ছে যে সমস্ত রাজনৈতিক নেতারা রয়েছেন তাদেরকে টেনশনটা দেওয়া, হ্যাঁ, আগে টেনশন খেয়ে যাওয়া। তো সেই জায়গা থেকে দেখলে মানে আমার দু একটা প্রশ্ন আছে, যেমন বিজেপির যে প্রজেকশন দেখাচ্ছেন এবং কংগ্রেসের যে প্রজেকশন আপনারা দেখাচ্ছেন, আমি সবসময় অনেকদিন আগে থেকেই বলছি দুটো দল মিলে 300 ক্রস করবে না। আজকে যে প্রজেকশন দেখাচ্ছেন বিজেপি বেড়েও কংগ্রেস কমেও 290-তে আটকে যাচ্ছে। হ্যাঁ, দুটো দল মিলে আমি দেখিয়েছিলাম, এখন আজকে 36। আর এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ধরুন জেডিইউ কে আপনারা 9 দেখাচ্ছেন, আরজেডির ফিগারটা আমি জানি না, কাজী বিহারে বিজেপি কটা পাচ্ছে সেটা বোঝা যাচ্ছে না 40টা আসনের মধ্যে। উত্তরপ্রদেশে মুলায়ম এবং মায়াবতীর টোটাল আসন সংখ্যা অ্যাড করলে এবং সেখানে বিজেপি কটা আসন আসছে সেটা যদি দেখান, তাহলে উত্তরপ্রদেশ এবং বিহারকে নিয়ে আমরা একটা আলোচনার মধ্যে আসতে পারি। কিন্তু আপনার যে সম্ভবত উত্তরপ্রদেশের 40টি আসন এলসি নেলসন দেখিয়েছে এবং বিহারের ক্ষেত্রে 21টি। হ্যাঁ, বিহারের ক্ষেত্রে 21টি হলে তো তাহলে আরজেডি, কংগ্রেস, এলজেপি কোয়ালিশনটা একদম ধরাশায়ী হচ্ছে। কারণ যদি 21টি বিহারে বিজেপি পায় আর 9টা জেডিইউ পায়, তাহলে তো বাকি যা থাকে তাতে তো খুব খারাপ রেজাল্ট হচ্ছে সেখানে কংগ্রেসের। আর আপের ভবিষ্যৎ, যেটা আপ দিল্লিতে দেখুন, দিল্লি কেন্দ্রিক দল থাকছে না, আপনাদের যে প্রজেকশন সেটা হচ্ছে 10টা আসন পাচ্ছে আপ, সেখানে দিল্লিতে 7টি আসন, বাকি 3টি আসন তার মানে পশ্চিম উত্তরপ্রদেশ বা হরিয়ানা কোথাও থেকে জোগাড় করছে। এটা কিন্তু খুব অস্বাভাবিক কিছু নয়। আপনারা বলে রাখি যে জানুয়ারির প্রথম সমীক্ষায় 11টা আসন। হ্যাঁ, এটা খুব অস্বাভাবিক কিছু নয়, কারণ একটা বিষয় সবসময় মনে রাখতে হবে, অরবিন্দ কেজরিওয়াল এই আপ কতগুলো তো নীতির ভিত্তিতে করেছেন, দুর্নীতি মূলত ইস্যু। আপনাদের সমীক্ষা থেকেও বেরিয়ে আসছে বেকারত্ব 18% মানুষের কাছে অ্যাপিল করছে, কিন্তু দুর্নীতি 34% মানুষকে অ্যাপিল করছে, মূল্যবৃদ্ধি 46% মানুষকে অ্যাপিল করছে। কাজেই এখানে এই বিষয়গুলো আসছে এবং নরেন্দ্র মোদী হিন্দুত্বের তাস প্রকাশ্যে খেলছেন না, হিন্দুত্বের কথা প্রকাশ্যে বলছেন না, ডেভেলপমেন্টের কথা বলছেন, ফলে ওই বিষয়গুলো আরো বেশি বেশি করে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ফলে আপ একটা অল্টারনেটিভ ডেভেলপমেন্ট বা অল্টারনেটিভ একটা কিছু প্রোগ্রামের কথা বলছে, ফলে মানুষের কাছে সেটা গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখা দরকার, দিল্লিবাসীর কাছে কিন্তু এখন আপনাদের নিয়েলসনও যেদিন অরবিন্দ কেজরিওয়াল রিজাইন করলেন সম্ভবত 14ই ফেব্রুয়ারি, সেই দিনে আপনাদের নিয়েলসনের একটা সার্ভে করা হয়েছিল, তাতে দেখা যায় যে 67% দিল্লিবাসী মনে করছেন অরবিন্দ কেজরিওয়াল ঠিক কাজ করেছেন। এটা কিন্তু খুব অস্বাভাবিক নয়। তার কারণ একটা প্রশ্ন অরবিন্দ কেজরিওয়াল দিল্লিবাসীর মধ্যে ঢুকিয়ে দিতে পেরেছেন, বা পশ্চিম উত্তরপ্রদেশ হরিয়ানার শিক্ষিত মানুষের মধ্যে এই প্রশ্নটা ঢোকাতে পেরেছেন যে আমি হয়তো বিলটা যেটা এনেছিলাম সেটা নিয়ম মেনে আনিনি, আমি হয়তো নাজিব জংয়ের যেভাবে পারমিশন দেওয়ার কথা ছিল সেইভাবে পারমিশন আমি পাইনি, হ্যাঁ আমি মাইনরিটি ছিলাম। কিন্তু একটা প্রশ্ন কিন্তু মানুষকে তাড়া করছে, সে প্রশ্নটা হলো যে বিজেপি এবং কংগ্রেস উভয়ই বলল যে বিলটা প্রপার ওয়েতে আনা হয়নি, কিন্তু কেন প্রপার ওয়েতে আনা গেল না, কেন পারমিশনটা দেয়া হলো না, এই প্রশ্নের একটা উত্তর কিন্তু অরবিন্দ কেজরিওয়াল দিয়ে দিয়েছেন। সেটা হচ্ছে মুকেশ আম্বানির নামটা করে, এবং তিনি এই দিকে একটা লিঙ্ক একটা দেখাচ্ছেন, এবং তিনি সম্প্রতি নরেন্দ্র মোদীকেও চিঠি লিখেছেন যে আপনার এই বিশাল জনসভাগুলো কে স্পন্সর করছেন, এবং শোনা যাচ্ছে রাহুল গান্ধীকেও তিনি চিঠি লিখবেন। ফলে মানুষের মনের মধ্যে এই বিক্ষোভ, এই মূল্যবৃদ্ধি, বেকারত্ব, দুর্নীতি, এই জায়গাগুলো থেকে দাঁড়িয়ে তিনি কিন্তু এই প্রশ্নটা রাখতে চাইছেন। আমি এই পলিটিক্স অফ ড্রপিং নেমসে বিশ্বাস করি না, কিন্তু অরবিন্দ কেজরিওয়াল একটা উত্তর দিয়েছেন। দিল্লিবাসী বা উত্তর ভারতের শিক্ষিত মানুষের মনে, আমাদের মনে, ইনফ্যাক্ট আমার মনেও এই প্রশ্নটা এসছে যে এটা নিয়ে চর্চা হওয়া উচিত যে কেন পারমিশনটা দিল না, পারমিশন পাওয়া গেল না, এবং পারমিশন ছাড়া তারা বিল আনতে গেছিলেন, এটা ঠিক আছে, এটা ভুল হয়েছে হয়তো, কিন্তু পারমিশনটা কেন পাওয়া গেল না সেইটা কিন্তু আনা উচিত ছিল। তিনজন কনস্টিটিউশনাল এক্সপার্টকে কোট করেছিল আপ, যে আমরা এই তিনজন লয়ারের থেকে পরামর্শ নিয়ে আমরা বিল পরবর্তী তারা ঠিক পরের দিন তারা অস্বীকার করেছেন যে আমরা এই ধরনের কোনো মতামত দিইনি।
এখন রাজনীতি করতে গেলে সকল রাজনৈতিক দল দুর্নীতিগ্রস্ত, সমস্ত নেতা দুর্নীতিগ্রস্ত, সমস্ত ফান্ডিং হচ্ছে মানে ক্যাপিটাল ফান্ডিং। আর কেউ তো বলতেই পারেন, ইচ্ছা থাকতেই পারে, মানুষের মনে প্রশ্ন জায়গাতেই যেতে পারে। পার্থদা এখানে আছেন মন্ত্রী, উনি বলতে পারেন যে প্লিজ বলতে পারেন যে পর্যটন দপ্তর থেকে আগামী দিনে আমি মঙ্গল গ্রহে একটা রিসোর্ট বানাবো। আমার প্রশ্নটার আমি যে প্রশ্নটা করছি সেটা হচ্ছে না সংবিধান এক্সপার্ট কে কি বললেন সেটা বড় কথা নয়, বিলটা যে প্রপারলি আনা হয়নি সেটা অবশ্যই, সেটা তো বোঝাই যাচ্ছে। এবং অরবিন্দ কেজরিওয়াল রেজিগনেশন করে ভুল করেছেন সেটা আমিও মনে করি, এবং সেটা হাস্যকর হয়েছে। কিন্তু একই সঙ্গে এই প্রশ্নটাও সবাইকে করা উচিত এবং এটা নিয়ে চর্চা হওয়া উচিত যে বিলটাতে পারমিশন দেয়া হলো না কেন হুইসেল ব্লোয়ার বিল একদম শেষ দিনে রাজ্যসভায় পাশ করা হলো, এবং কেন এখনো সিটিজেন্স চার্টার বিল সেটা এখনো পাশ করা যায়নি লোকসভায় এবং রাজ্যসভায়, সেই প্রশ্নটা আনা উচিত এবং চর্চা হওয়া উচিত। আমি শ্রমিক আর মান্নানদার কাছে একটা ফিগার রেখে আসবো, সেটা যে শুধু মোদি এবং রাহুলের ওয়েস্ট বেঙ্গল একটা স্পেসিফিক ট্রেন্ড দেখা যাচ্ছে। আমরা যদি জানুয়ারি এবং ফেব্রুয়ারির পাশাপাশি রাখি, 45% এ রাজ্যের মানুষ বলেছিলেন নরেন্দ্র মোদীকে চাই জানুয়ারির সমীক্ষায়, ফেব্রুয়ারির সমীক্ষায় সেটা নেমেছে 40%। আর মান্নানদার রাহুল গান্ধীকে চাই বলেছিলেন 12%, সেটা বেড়েছে 18%। তো এটা কি কোনো মানে আমি বলছি যে কোনো ব্যাখ্যা আছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কেন জাতীয় ক্ষেত্রে? না, আমি তোমাকে বলছি যে ওয়েস্ট বেঙ্গলে এনডিএ এবং ইউপি এর মধ্যে যদি কনফ্রন্টেশনটা হয়, তার মধ্যে যে লড়াইটা দেখা যাবে, সেখানে স্বাভাবিক কারণে এখানে সেকুলার ভোটটা বেশি আসবে। এবং সেখানে যেহেতু আদার দুটো পার্টি আছে, লেফট পার্টি এবং তৃণমূল কংগ্রেস, তাদের মধ্যে মানুষ তখন একটা বিচার করবে যে এটা কোন দিকে, এটা এনডিএর দিকে যাবে না ইউপি এর দিকে যাবে। কারণ এনডিএর এখানে খাতা খোলার সম্ভাবনাটা খুবই কম, সে তোমাদের ম্যাক্সিমাম সমীক্ষা করেছে। ফলে হচ্ছে এই যে মানুষ যখন বিচারটা করবে, তখন দেখবে যে ইউপি এর দিকে যাবে বেশি না এনডিএর দিকে যাবে কে। তার মধ্যে যখন আমি তার মধ্যে বলছি, আচ্ছা তার মধ্যে বলছি আমি আর একটা কথা বলবো শোনো, যার ফলে তখন ইউপিএফ গ্যাপটা আরো বাড়বে। আর যেটা উদয়নবাবু বললেন, উদয়নবাবু এমনভাবে কথা বললেন একটু মানে যে কেজরিওয়াল কতগুলো প্রশ্ন করেছে, খরচটা কে দিচ্ছে, কেজরিওয়ালকে তো একই প্রশ্ন করছে, কেজরিওয়াল তো তার উত্তর দিতে পারেনি, তার হিসেব দিতে পারছেন না যে কোথা থেকে সে এত খরচ করছে। কোন রাজনৈতিক দল প্রশ্ন করার পর সে উত্তরটা দিয়েছে আমি এই টাকাটা অমুক জায়গাতে খরচ করেছি, কেউ বলেছে আমি ছবি এঁকে করেছি, কেউ বলেছে আমি চাঁদা তুলে করেছি, ওইটা কিন্তু ট্রান্সপারেন্ট আছে। মান্নানদা 20 কোটি টাকা তোলা হয়েছে, সেটা ওয়েবসাইট খুললেই আপনি দেখতে পাবেন একদম। যেটা দিয়েছে তা আবার বিদেশ থেকে এসছে বলছে, বিদেশ থেকে সমস্ত হিসেবে ব্রিগেডে ফ্লপ শো বলছেন আব্দুল মান্নান বলেন, মোহাম্মদ সালিম বলেছেন। ব্রিগেডে আমরা তো ব্রিগেডে ফ্লপ শো হয়েছে, বিজেপি একটা ব্রিগেডে ফ্লপ শো করেছে, মোদির সভা ফ্লপ শো, এই কথা আমি মনে হয় ইদানিং কালের মধ্যে প্রথম তার মধ্যে। এক মিনিট শুধু একটা প্রশ্ন করব, এক মিনিট আমি একটা সুমন। আচ্ছা, আমরা দেখছিলাম তোমাদের এই চ্যানেল এবিপি আনন্দ দেখতে গিয়ে যে সৌজন্যে তৃণমূল কংগ্রেস তাদের র্যালির দিনে, এবং এটা হচ্ছে সৌজন্যে বিজেপি, এটা ছিল। কিন্তু আর কোন র্যালিতে আমরা দেখিনি। আমি কারণটা ব্যাখ্যা করে চমৎকার বললেন। আমি ব্যাখ্যা করে দিই, দর্শকরা ক্লিয়ার হবে। সেটা হচ্ছে যে সমস্ত যারা টেলিভিশন সম্প্রচার করে, সমস্ত নিউজ চ্যানেল, আমরা একটা সিদ্ধান্ত নিই, আমাদের একাধিক সংগঠন আছে, একটি হচ্ছে এনবিএ, আমরা সিদ্ধান্ত নিই যে যদি কোনো আউটপুট, মানে ধরুন ক্যামেরা বসিয়েছে পলিটিক্যাল পার্টি, তারা কোনো বেসরকারি চ্যানেলকে অ্যালাউ করেনি, আলাদা তাদের আউটপুট আমাদের দেখাতে হচ্ছে। সুতরাং সেখানে আমাদের সোর্স অফ ফুটেজ, অরিজিনটা কোত্থেকে এলো সেইটা আমায় অ্যানাউন্স করতে হবে। সেটা দেখবেন, আমি বলছি মাঝে মাঝেই দেখবেন সৌজন্য রাজ্য সরকার, তার মানে হচ্ছে ওই ফিডের আউটপুটটা সমস্ত চ্যানেলকে রাজ্য সরকার দিচ্ছে, আর কোনো প্রাইভেট সংস্থাকে দেওয়া হয়নি। সিপিএম এর র্যালির দিন, ব্রিগেডের র্যালির দিন, বামফ্রন্টের র্যালির দিন যেটা হয়েছিল, ওনারা বলেছিলেন যে সমস্ত প্রাইভেট চ্যানেলস আর অ্যালাউড। সেক্ষেত্রে আমাদের নিজেদের প্রথম হলো যেহেতু, সেই জন্য দিল্লিতে বা অন্যান্য রাজ্যে এরকম হয় যে একটা সিরিয়াল করে বা খেলা কোম্পানিকে দিয়ে এই ফিডটাকে নিয়ে ছবি তোলানো হয়। একটা উদ্দেশ্য একটা ছিল কিছু না, উদ্দেশ্য এইটাই যে ওই কেজরিওয়ালের মতো যে আমাদের তো মিছিল হয়, সবাই এটা টেলিভিশন চ্যানেলের স্বচ্ছতা বজায় রাখা। আমি বলছি এটা স্বচ্ছতা বজায় রাখা, যে এই সোর্সটা আমি অকুপাই করছি না, আমি তুলছি। লোক না থাকে তুমি সেটা দেখাতে পারবে না, যদি ওরা না দেখায় না, একটা জায়গাতে যদি পয়েন্ট ফাঁকা থাকে সেটা দেখানো, যেটা ওরা দেখাতে চায় সেটা দেখবে না, সেটা মানে ওরা যেটা দেখায়। সেই জন্যই আমাদের ওইটা দেয়া। এখন আমার মনে হয়
স্বচ্ছতার দিক থেকে আমাদের র্যালিতে কোনোদিন করে ফাঁকা জায়গা থাকলে ফাঁকা দেখাবে কি আছে? পশ্চিমবঙ্গে করার অবস্থায় নেই, ছেড়ে আমাদের জেলার মিটিং করো, তারপরে ভাই আমরা ফাঁকা জেলার মিটিং করো, লোকগুলো দেখাবো। ফ্লপ শো কিনা সেটা প্রত্যেক সংবাদ মাধ্যম তার প্রতিক্রিয়া জানিয়ে নিজের মতো করে সাংবাদিকরা ব্যাখ্যা করেছেন। আর এখনো ক্লিপিংস দেখাতে পারে যে সেদিনের শো কি অবস্থায় ছিল। এটা ঠিক, এটা অস্বীকার করবার তো জায়গা নেই যে 3টে শো এর মধ্যে সবচেয়ে বড় শো ছিল সিপিআইএম এর। আবার একই সঙ্গে এটাও মনে রাখতে হবে, গত বিধানসভা নির্বাচনের আগে সিপিএম যে জনসমাগম করেছিল ব্রিগেডে, ভোটের বাক্সে, ইভিএম এ তার কোনো প্রতিফলন হয়নি, তাদের কিন্তু মানুষ প্রত্যাখ্যান করেছিল। সুতরাং ওই ভিড় কত হলো সেটা দিয়ে তো কথা না, কার ভিড় ছিল। আমাদের কাজ লোক আনা, সাংবাদিকদের কাজ লোক গোনা, এটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। পুলিশেরও কাজ তাহলে কিন্তু গোটা দেশে যেখানে ভিড় হচ্ছে সেটা দেখানো হচ্ছে মোদি কত জনপ্রিয় হয়ে গেল, চলে আসছে মুম্বাইতে বা দিল্লিতে। এবারে জিনিস হচ্ছে, যে রাজনৈতিক দলের বিধানসভায় কোনো জনপ্রতিনিধিত্ব নেই, যে রাজনৈতিক দল নিজের শক্তিতে 2009 একটা আসন লোকসভায় জিততে পারেনি, সেই রাজনৈতিক দলের প্রজেক্টেড প্রাইম মিনিস্টারকে 40% মানুষ চাইছেন, 6% মানুষ নয়। সুতরাং তার রিফ্লেকশন এবারে নির্বাচনে হবে। আর আগে আপনারা দুটো আসন জিতেছেন একবার, এরা সেটা আমরা জোটে জিতেছি, আমরা এবার একার শক্তিতে লড়ছি, আগে আমরা জোট করে জিতেছি। আগামী দিনের ইতিহাস আমরাই লিখবো। 2014 সালের 15ই আগস্ট লালকেল্লা থেকে ভাষণ নরেন্দ্র মোদী দেবেন, অন্য কেউ দিতে পারবেন না। যে নির্ণায়ক শক্তি হন, যে হাত বাড়া, জগন্নাথের রথ চলবে, ভগবানের হাত দিয়েছেন। হ্যাঁ, আমি দেখছি যে কলসির ফাঁকা কলসি কিরম বাজে, আমার এই বাজনা দেখে খুব ভালো লাগছে। যে পশ্চিমবঙ্গ নিয়ে যখন আলোচনা হচ্ছে তখন কে বড় কে ছোট, কে জমায়েত করেছে সেটা মানুষের কাছেই প্রকাশিত হয়েছে, মানুষ দেখেছে। মান্নানবাবু এখানে এসে শত চিৎকার করলেও ছোট করতে পারবেন না, শ্রমিকবাবু চিৎকার করেও বড় করতে পারবেন না। শ্রমিকবাবু যদি আত্মসন্তুষ্টি হয়ে থাকে যে আত্মসন্তুষ্টি হয়ে থাকে যে বাংলার মানুষ মোদীকে 40% দেয়, তাতে যদি তার আত্মসন্তুষ্টি হয়ে থাকে, না না আমি বলছি তিনি তা থাকতে পারেন। কিন্তু বাংলার মানুষের আশা ভরসা আমি এখনো মনে করি এই রাজ্যের মামাটি মানুষের সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে। এবং আবার বলছি, বিনয়ের সঙ্গে বলছি যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসই আগামী দিনের সরকার গঠনে নিয়ন্ত্রক হবে, এটা আবার বলবো। এরকম একজন নিয়ন্ত্রক হয়েছিলেন এর আগে, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বক্তৃতা দিয়েছিলেন যে আমরা চাইলে সরকার উঠবে, আমরা চাইলে সরকার বসবে, প্রাণ ভোমরা আমাদের হাতে। পরিণতি দেখেছিলেন। সুতরাং মানুষ এবার চাইবে সরাসরি হাত ধরতে, সরাসরি দিল্লি যেতে, সরাসরি মানুষ বিজেপির হাত ধরতে, মানুষ সরাসরি দিল্লি যাবে। কংগ্রেস এবং বিজেপিকে মিলেও 300 ক্রস করতে পারছে না, এবং সংখ্যা তত্ত্বের দিক থেকে গত নির্বাচনেও কংগ্রেস এবং বিজেপি মিলে 50%-এর কম মানুষের সমর্থন পেয়েছিল। এই বছরও ভোটের পার্সেন্টেজ দেখলে এবার নির্বাচনেও ভোটের পার্সেন্টেজ ভোটের পার্সেন্টেজ 39% আসন পেয়েছিল, 69% আসন পেয়েছিল। আমি বলছি এটা ভোটের সমর্থন, ভোটের পার্সেন্টেজ কোনো ম্যাটার না। 42% ভোট পেয়েছিল। আমার পয়েন্টটা বলতে বিরতির সময় কংগ্রেস এবং বিজেপি মিলে 50% কম মানুষের সমর্থন পেয়েছিল, এবং এখনো এমন অবস্থা হয়নি যে কংগ্রেস এবং বিজেপি মিলে 50%-এর বেশি মানুষের ভোট পাবে। আসল সংখ্যা কি কনভার্ট হবে, এই যেটা বললে তোমরা অ্যালায়েন্স পার্টনার দেখে হবে, যেটা তুমি বলছিলে বিশ্বনাথ, অ্যালায়েন্স পার্টনারের সঙ্গে কে কোথায় কার সঙ্গে যাচ্ছে। কিন্তু 1 বছরের চেষ্টায় প্রজেক্ট করেও নরেন্দ্র মোদীকে বিজেপি কোনো নতুন অ্যালায়েন্স পার্টনার এখনো পায়নি। পেতে পারে, সেটা খুব সিগনিফিকেন্ট নয়। কিন্তু আমি বলি, তুমি কিন্তু বলছো তোমাদের, আমি বলছি এসিডেন্সের গত মে থেকে এখন যা বিশ্বনাথ বললো যে খুব একটা বেশি মুডের হেরফের হয়নি। মোদীকে প্রজেক্ট করে যে বাড়তি যে লাভ তোলবার চেষ্টা করেছিল, প্রথমটাতেই তো মোদী এগিয়েছিল না, তখন প্রধানমন্ত্রী হয়নি, হয়নি। প্রথম জনমত সমীক্ষাতেই মে মাসে যে ছিল তাতেই সিদ্ধান্ত নেয়নি, তখন এনডিএ সিদ্ধান্ত নেয়নি, এনডিএ গিয়েছিল। হ্যাঁ, এনডিএ তখনও সিদ্ধান্ত নেয়নি, বিজেপি তখনও প্রজেক্ট করেনি প্রধানমন্ত্রী পদ হিসেবে, ঘোষণাটা হয়নি, চেম্বার অফ কমার্স গুলো বলছিল বা মিডিয়া বলছিল, সেটা ঠিক। এবার আমার যেটা কথা হচ্ছে, সংখ্যার সময় আমাকে ডাকলে আর যখন ইস্যুগুলো এলো
তখনই আমাদের ডাকা উচিত। আমরা সংখ্যানিত কাজ করি না, ইস্যু আসবে, এখনো তো অনুষ্ঠান শেষ হয়নি। আসলে ইস্যুতে ফিরে আসতে ইস্যুতে আসবো। পশ্চিমবঙ্গে নির্বাচন, এবারে লোকসভা নির্বাচনের পরে পশ্চিমবঙ্গের বামপন্থীরা এবং সর্বভারতীয় বামপন্থী শক্তি যারা আছেন তারা রাজনৈতিক ধারাভাষ্যকারের ভূমিকাতেই থাকবেন। সেজন্য ইস্যুর সময় তাদের ইস্যুগুলো নিয়ে চর্চা করতে দেওয়া উচিত। যেহেতু মান্নান্দা প্রসঙ্গটা তুলেছিলেন যে এর আগে এবিপি আনন্দ এবং দ্য নিয়েলসন কোম্পানি যে সমীক্ষাগুলো চালিয়েছে, সত্যি সত্যি বাস্তবের পরবর্তীকালে যখন ফলাফল প্রকাশিত হয়েছে কাছাকাছি কি পৌঁছতে পেরেছি আমরা, দেখাবো। ভোটারের মন যাচাই করতে একাধিকবার সফল হয়েছে এবিপি আনন্দ নিয়েলসন ভোট সমীক্ষা। রাজধানীর মহারণ থেকে গ্রাম দখলের লড়াই, বহু ক্ষেত্রে সমীক্ষার সঙ্গে মিলে গিয়েছে ফল। 2011 সালে বিধানসভা ভোটেও সমীক্ষা করেছিল এবিপি আনন্দ ও নিয়েলসন। প্রথমে ভোট সমীক্ষা, পরে বুথ ফেরত সমীক্ষা, দুই সমীক্ষাতে ইঙ্গিত দেওয়া হয় পরিবর্তনের হাওয়ায় রাজ্যে পালাবদল হতে চলেছে। এবিপি আনন্দ নিয়েলসন বুথ ফেরত সমীক্ষা ইঙ্গিত দেওয়া হয় 2011 বিধানসভা ভোটে কংগ্রেস তৃণমূল জোট পেতে পারে 225টি আসন। ফল প্রকাশের পর দেখা যায় কংগ্রেস তৃণমূল জোট পেয়েছে 226টি আসন। 2011 এবিপি আনন্দ নিয়েলসন বুথ ফেরত সমীক্ষায় বাম শিবিরে ইন্দ্রপতনের ইঙ্গিত দেওয়া হয়েছিল। সমীক্ষায় বলা হয়েছিল হারতে পারেন বুদ্ধদেব ভট্টাচার্য, নিরুপম সেন, অসীম দাশগুপ্ত, কান্তি গঙ্গোপাধ্যায়রা। ভোটের ফল বেরোনোর পর দেখা যায় এরা প্রত্যেকেই পরাজিত হয়েছেন। সম্প্রতি পঞ্চায়েত ভোটেও নির্ভুল প্রমাণিত হয়েছে এবিপি আনন্দ নিয়েলসন ভোট সমীক্ষা। এবিপি আনন্দ নিয়েলসন ভোট সমীক্ষায় ইঙ্গিত ছিল পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান, হাওড়া, হুগলি, নদিয়া, দক্ষিণ 24 পরগনা, বীরভূম, দক্ষিণ দিনাজপুর এই 9টি জেলা পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে তৃণমূল। আর পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, উত্তর 24 পরগনা এই 3টি জেলা পরিষদে সংখ্যাগরিষ্ঠতা থেকে দূরে থাকলেও এগিয়ে থাকতে পারে তৃণমূল। সব মিলিয়ে 12টি। বাস্তবে ভোটের ফলেও দেখা গেল এই সবকটি জেলাতেই জিতেছে তৃণমূল। ভোট সমীক্ষায় ইঙ্গিত মিলেছিল শুধুমাত্র জলপাইগুড়ি জেলা পরিষদই নিজেদের দখলে রাখতে পারে বামেরা। ভোটের ফলেও দেখা গেল একমাত্র জলপাইগুড়ি জেলা পরিষদই ধরে রাখতে সফল বামেরা। সমীক্ষায় ইঙ্গিত ছিল মুর্শিদাবাদ জেলা পরিষদে এগিয়ে কংগ্রেস। ভোটের লড়াইয়ে একমাত্র সেই মুর্শিদাবাদ জেলা পরিষদই দখল করেছে কংগ্রেস। এবিপি আনন্দ। ভোট সমীক্ষা 2 আপনাদের দেখাবো এবার বাংলার রায়, কিন্তু তার আগে আপনাদের দেখাবো যে জানুয়ারি মাসে আমাদের সর্বশেষ জনমত সমীক্ষায় কি ছিল বাংলার ছবিটা। 42টা আসনের কারা কত পেতে পারেন, কি ইঙ্গিত দিয়েছিল সমীক্ষা। 2011 রাজ্যে পালাবদলের পর থেকে একের পর এক ভোটে তৃণমূলের জয় জয়াকার। 2014 লোকসভা নির্বাচনেও তৃণমূল সেই জয়ের ধারা অব্যাহত রাখতে পারে বলে এক মাস আগে করা এবিপি আনন্দ নিয়েলসনের ভোট সমীক্ষায় ইঙ্গিত মিলেছিল। রাজ্যের 42টি আসনের ফল কি হতে পারে তা জানতে এই সমীক্ষাটি হয়েছিল 2013-র 28শে ডিসেম্বর থেকে 2014-র 12ই জানুয়ারির মধ্যে। 2009-এর লোকসভা নির্বাচনে 19টি আসন পেয়েছিল তৃণমূল। জানুয়ারির এবিপি আনন্দ নিয়েলসন ভোট সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছিল রাজ্যে তৃণমূলের আসন সংখ্যা বেড়ে হতে পারে 26। বামেরা গতবার রাজ্যে 15টি আসন পেয়েছিল। জানুয়ারির সমীক্ষা অনুযায়ী তা কমে হতে পারে 13। তবে সমীক্ষা অনুযায়ী রাজ্যে ব্যাপক ধাক্কা খেতে পারে কংগ্রেস। গত লোকসভা নির্বাচনে তারা 6টি আসন পেলেও জানুয়ারিতে এবিপি আনন্দ নিয়েলসন ভোট সমীক্ষা অনুযায়ী এবার মাত্র 2টি আসন পেতে পারে কংগ্রেস। বিজেপি গতবার 1টি আসন পেলেও এবার বাংলা থেকে তাদের খালি হাতেই ফিরতে হতে পারে বলে জানুয়ারির ভোট সমীক্ষায় ইঙ্গিত। অন্যান্যরা গতবারও 1টি আসন পেয়েছিল, এবারও 1টি পেতে পারে, এমনটাই ইঙ্গিত ছিল জানুয়ারির প্রথম দফার ভোট সমীক্ষায়। এবিপি আনন্দ। এবিপি আনন্দ ছাড়াও CNN, IBN, টাইমস নাও এবং ইন্ডিয়া টুডে গোষ্ঠী তারাও সমীক্ষা চালায় এবং তাদের সমীক্ষায় বাংলার রায় কি উঠে এসেছে। 2009 লোকসভা নির্বাচনের পর রাজ্যে রাজনৈতিক পালাবদল হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বয়সও এখন 3 বছর ছুঁই। এই পরিস্থিতিতে সামনেই লোকসভা নির্বাচন। কি ভাবছে রাজ্যবাসী? পশ্চিমবঙ্গে 42টি লোকসভা আসনের ফল কি হতে পারে তা বুঝতে ভোট সমীক্ষা করেছে বিভিন্ন চ্যানেল। ফেব্রুয়ারি মাসে ভোট সমীক্ষা করেছে টাইমস নাও সি ভোটার। সমীক্ষা অনুযায়ী 2009-এর লোকসভা নির্বাচনে তৃণমূল 19টি আসন পেয়েছিল। টাইমস নাও সি ভোটার ভোট সমীক্ষা অনুযায়ী এবার তাদের আসন বেড়ে হতে পারে 24। গত লোকসভা নির্বাচনে রাজ্যে বামেরা 15টি আসন পেয়েছিল, এবার 14টি আসন পেতে পারে তারা।
গতবার কংগ্রেস 6টি আসন পেয়েছিল। টাইমস নাও সি ভোটারের ভোট সমীক্ষা অনুযায়ী এবার তারা মাত্র 2টি আসন পেতে পারে। গতবার বিজেপি 1টি আসন পেয়েছিল। সমীক্ষা অনুযায়ী এবারও তারা 1টি আসনই পেতে পারে। অন্যান্যদের ঝুলিতে 1টি আসন যেতে পারে। সিএনএন, আইবিএন এবং সিএসডিএস ভোট সমীক্ষা অনুযায়ী এবার রাজ্যে 20 থেকে 28টি আসন পেতে পারে তৃণমূল। 2009 সালে তারা 19টি আসন পেয়েছিল। গত লোকসভা নির্বাচনে বামেরা পেয়েছিল 15টি আসন। এই সমীক্ষা অনুযায়ী এবার তাদের আসন কমে হতে পারে 7 থেকে 13। গতবার কংগ্রেস 6টি আসন পেয়েছিল, এবার তারা 5 থেকে 9টি আসন পেতে পারে। গতবার বিজেপি 1টি আসন পেয়েছিল। সিএনএন, আইবিএন এবং সিএসডিএস এর ভোট সমীক্ষা অনুযায়ী এবার তারা পেতে পারে 0 থেকে 2টি আসন। বাংলার মানুষের মন আঁচতে সমীক্ষা করেছে ইন্ডিয়া টুডে সি ভোটারও। 2009 লোকসভা নির্বাচনে তৃণমূল 19টি আসন পেয়েছিল। ইন্ডিয়া টুডে সি ভোটারের সমীক্ষা অনুযায়ী এবার তারা পেতে পারে 23টি আসন। গত লোকসভা নির্বাচনে বামেরা পেয়েছিল 15টি আসন। এই সমীক্ষা অনুযায়ী এবার তাদের আসন বেড়ে হতে পারে 16। 2009 সালে কংগ্রেস পেয়েছিল 6টি আসন। এবার তারা মাত্র 2টি লোকসভা আসনে জয়ী হতে পারে। বিজেপি গতবার 1টি আসন পেলেও এবার তাদের খাতা খোলার সম্ভাবনা নেই। ইন্ডিয়া টুডে সি ভোটারের সমীক্ষা অনুযায়ী অন্যান্যরা 1টি আসন পেতে পারে। এবিপি আনন্দ। আগেই বলেছি আমরা প্রথম পর্যায়ে সমীক্ষা চালাই 28শে ডিসেম্বর থেকে 12ই জানুয়ারির মধ্যে, আর এই সমীক্ষা আমরা চালাই 4 ফেব্রুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারির মধ্যে। অর্থাৎ 12ই জানুয়ারি এই সার্ভের শেষ দিন থেকে 15ই ফেব্রুয়ারি অবধি কোন কোন বড় ঘটনা এই রাজ্যের ক্ষেত্রে, এই রাজ্যের জনমতকে, জনরায়কে প্রভাবিত করতে পারে তারও একটা হিসেব করেছি আমরা। দেখুন, ফের এবিপি আনন্দ নিয়েলসন ভোট সমীক্ষা। লোকসভা নির্বাচনের আগে দ্বিতীয় পর্যায়ের সমীক্ষা করা হয়েছে 4 ফেব্রুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারির মধ্যে। এর আগের সমীক্ষাটি হয়েছিল 2013-র 28শে ডিসেম্বর থেকে 2014-র 12ই জানুয়ারির মধ্যে। প্রথম ও দ্বিতীয় সমীক্ষার মাঝে রাজ্য রাজনীতিতে ঘটে গিয়েছে বেশ কয়েকটি তাৎপর্যপূর্ণ ঘটনা। 21শে জানুয়ারি 2014 কংগ্রেসের সোমেন অক্সিজেন। রাজ্য জুড়ে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া হিড়িক অব্যাহত। এরই মাঝে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন সোমেন মিত্র। আমি বিশ্বাস করি যে বাংলার কংগ্রেস কর্মীরা আমরা যদি সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের লক্ষ্যপথে এগোতে পারি, জয় আমাদের সুনিশ্চিত। এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। 30শে জানুয়ারি 2014 সিপিএম যখন বিজেপি ও তৃণমূলের আঁতাতের অভিযোগে সরব, তখন তৃণমূলের ব্রিগেড সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেদিকেই ছিল সবার নজর। ব্রিগেডের মঞ্চ থেকে নাম না করে বিজেপি ও মোদীকে আক্রমণ করেন মমতা। দিল্লিতে দাঙ্গার সরকার চাই না, জোরে বলুন চাই না, চাই না। দিল্লিতে কি আপনারা দাঙ্গার সরকার চান? বলুন চাই না, চাই না, চাই না। তৃণমূলকে সর্বভারতীয় রূপ দিতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। ব্রিগেডের সমাবেশ থেকেও তিনি সেই বার্তা দেন, ডাক দেন দিল্লি দখলের। আমি আবার বলি, কংগ্রেসের বিকল্প বিজেপি নয় এবং বিজেপির বিকল্প কংগ্রেস নয়। তৃণমূল কংগ্রেস আজকে দেশের বিকল্প, এটা মাথায় রাখবেন। দিল্লিতে পরিবর্তন আনবেন তো? দিল্লিতে আপনারা চান রাজতন্ত্রের অবসান হোক? 2 ফেব্রুয়ারি 2014 বুদ্ধর নেতাই স্বীকারোক্তি। নন্দীগ্রাম নিয়ে ভুল স্বীকারের পরে লোকসভা ভোটের আগে এবার নেতাই নিয়ে ভুল স্বীকার বুদ্ধদেব ভট্টাচার্য। নেতাইয়ের মতো ঘটনা ঘটে গেছিল, অন্যায়। আমাদের ছেলেরা ভুল করেছিল, নেতাইতে ভীষণ ভুল। ওরা কি করেছে দিনের পর দিন। মেদিনীপুরের সভা থেকে বুদ্ধদেবের এই ভুল স্বীকারকে ঘিরে রাজ্য রাজনীতিতে ঝড় ওঠে। সিপিএম এর অন্দরেও ব্যাপক জল খোলা হয়। একটি বিচারাধীন বিষয়কে এতদিন পরে কেন খুঁচিয়ে তোলা হলো, এই প্রশ্ন তোলে বাম নেতৃত্বের একাংশ। শেষমেশ নেতাই নিয়ে ভুল স্বীকার করা ঠিক হয়নি বলে স্বীকার করে নেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সিপিএম এর রাজ্য কমিটির বৈঠকে রাজ্য সম্পাদক বিমান বসু বলেন, বুদ্ধদেব স্বীকার করেছেন নেতাই নিয়ে তিনি যা বলেছেন তা না বললেই ভালো হতো। 5 ফেব্রুয়ারি 2014 মোদির ব্রিগেড। 30শে জানুয়ারি তৃণমূলের ব্রিগেড সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে মোদীকে আক্রমণ করেছিলেন। তাহলে কি মোদীও পাল্টা জবাব দেবেন? তৃণমূলের ব্রিগেড সমাবেশের 6 দিনের মাথায় বিজেপির ব্রিগেড সমাবেশ ঘিরে তৈরি হয়েছিল এই প্রশ্ন। কিন্তু ভোট পরবর্তী সমীকরণের কথা মাথায় রেখে মমতাকে আক্রমণের পথে হাঁটলেন না মোদী, উল্টে ঘুরিয়ে তাঁর উদ্দেশ্যে জোট বার্তা দিয়ে গেলেন। एक पर्दा हो जाए, पश्चिम बंगाल में ममता जी की सरकार पश्चिम बंगाल की भलाई के लिए काम करे और 2014 में दिल्ली में बनने वाली भाजपा की सरकार पश्चिम बंगाल की भलाई के लिए काम करे। दोनों के बीच में स्पर्धा हो जाए
आप देखिए भला किसका होगा। आप देखिए आपको दोनों हाथ में लड्डू हो जाएंगे। 7 ফেব্রুয়ারি 2014 রাজ্যসভার ভোট। বামেদের ব্রিগেড সমাবেশের দুদিন আগে রাজ্যে হঠাৎ ভোট। পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার প্রার্থী নির্বাচন। এই ভোটকে ঘিরে উত্তাল হয় রাজ্য রাজনীতি। এই ভোটেও তৃণমূলের জয় হয়, পর্যদস্ত হয় বিরোধীরা। বাম ও কংগ্রেস শিবিরে ভাঙন ধরায় তৃণমূল। রাজ্যসভার ভোটে তৃণমূলের পক্ষে ভোট দেন কংগ্রেসের 2 এবং 3 জন বাম বিধায়ক, যার ফলে নিজেদের 4 জনকেই রাজ্যসভায় পাঠাতে সক্ষম হয় শাসক দল। বামেরা একটি আসন পায়। পরাজিত হন কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী সৈয়দ মালিহাবাদী। 9 ফেব্রুয়ারি 2014 বামেদের ব্রিগেড। মোদির ব্রিগেডের 3 দিন পরই বামেদের ব্রিগেড সমাবেশ। একের পর এক নির্বাচনে রক্তক্ষরণ অব্যাহত থাকলেও ব্রিগেডে ভিড় দেখে উজ্জীবিত বাম নেতৃত্ব। এত বড় সমাবেশ কলকাতায় অতীতে কোনোদিন হয়েছিল কিনা আমার জানা নেই, আমি দেখিনি এত বড় সমাবেশ। ব্রিগেড সমাবেশ থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়ান বিরোধী দলের নেতা। কর্মী সমর্থকদের উৎসাহিত করতে তৃণমূল সরকারের বিরুদ্ধে চার্জশিট পেশ করেন সূর্যকান্ত মিশ্র। আমরা এই সমাবেশ থেকে আপনার সরকারের বিরুদ্ধে চার্জশিট দিতে চাই। 1 নম্বর চার্জশিট হচ্ছে আপনি একটা স্বৈরাচারী সরকারের নেতৃত্ব দিচ্ছেন। আমার 2 নম্বর চার্জ সরকার আপনার বিরুদ্ধে, যা আপনি জনবিরোধী সরকার, গরিব বিরোধী সরকার। আমাদের চার্জশিট আর একটা আপনার বিরুদ্ধে, যা আপনি একটা দুর্নীতিগ্রস্ত সরকার। 10 ফেব্রুয়ারি 2014 প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর। লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলকে চাঙ্গা করতে রাহুল গান্ধীর টোটকা। প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব অধীর চৌধুরীর হাতে। নতুন দায়িত্ব পেয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হুঙ্কার অধীরের। আজকে মমতা ব্যানার্জি নেই, তৃণমূল দল কিছু থাকবে? গোটা তৃণমূল দলটা দাঁড়িয়ে আছে একটা মহিলার মহিমার দ্বারা, একটা মহিলার মহিমা। বাকি কি আছে? বাকি লোকরা এটা জানে না যে কার কখন চেয়ার থাকবে আর না থাকবে। এসবের প্রভাব অবশ্য শেষ পর্যন্ত কতটা পড়ে তার উত্তর লোকসভা ভোটের ফলেই মিলবে। এবিপি আনন্দ। আর এবার সেই তুঙ্গ মুহূর্ত, ভোট সমীক্ষা, দ্বিতীয় ভোট সমীক্ষা। এবিপি আনন্দ এবং দ্য নিয়েলসন কোম্পানির সমীক্ষাটি কি উঠে এলো? 42টা আসনের মধ্যে কার দখলে কটি আসন যাচ্ছে, কি আভাস পেতে চলেছি আমরা, আসুন দেখি। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস পেতে পারে 29টি আসন, বামেরা পেতে পারে 10টি আসন, কংগ্রেস পেতে পারে 2টি আসন, বিজেপি কোনো আসন পাচ্ছে না, অন্যান্যরা পেতে পারে 1টি আসন। আরেকবার বলবো, তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল পেতে পারে 29টি আসন, বামেরা পেতে পারে 10টি আসন, কংগ্রেস পেতে পারে 2টি আসন, বিজেপি কোনো আসন পাচ্ছে না, অন্যান্যরা 1টি আসন। বামেদের 10টি আসনের মধ্যে যেহেতু বামফ্রন্ট, সিপিএম এবং অন্যান্য শরিক দল কত পেতে পারে সেই ব্রেকআপটাও দেখাবো আপনাদের। 10টি আসনের মধ্যে সিপিএম পেতে পারে 7টি আসন, সিপিআই পেতে পারে 1টি আসন, ফরওয়ার্ড ব্লক 1টি আসন, আরএসপি 1টি আসন। অর্থাৎ সিপিএম 7টি আসন এবং 3 শরিক সিপিআই, ফরওয়ার্ড ব্লক এবং আরএসপি পেতে পারে একটি করে আসন। এবার পাশাপাশি আপনাদের রেখে দেখাবো যে 2009 ছবিটা ঠিক কি ছিল এবং ভোট সমীক্ষা, প্রথম ভোট সমীক্ষা কি বলছে, দ্বিতীয় ভোট সমীক্ষা কি বলছে। 2009 তৃণমূল কংগ্রেস পেয়েছিল 19টি আসন, প্রথম ভোট সমীক্ষায় 26টি আসন দেখানো হয় এবং দ্বিতীয় ভোট সমীক্ষায় প্রজেক্টেড হয় 29টি আসন। বামেরা 2009 পেয়েছিল 15টি আসন, প্রথম ভোট সমীক্ষায় 13টি এবং দ্বিতীয় ভোট সমীক্ষায় কমে দাঁড়াচ্ছে 10টি। কংগ্রেস 6টি আসন পেয়েছিল 2009, প্রথম ভোট সমীক্ষায় 2টি আসন, 2টি আসনই থাকছে দ্বিতীয় ভোট সমীক্ষায়। বিজেপি 1টি আসন পেয়েছিল রাজ্যে, প্রথম ভোট সমীক্ষায় কোনো আসন দেখানো হয়নি এবং দ্বিতীয় ভোট সমীক্ষায়ও সেই ফলাফল রয়েছে। অন্যান্যরা 1টি আসন পেয়েছিল 2009, প্রথম এবং দ্বিতীয় 2টি ভোট সমীক্ষায় একই রকম দেখাচ্ছে 1টি করে আসন। জাতীয় স্তরের ছবিটা যেহেতু আমরা অসম্পূর্ণ রেখেছিলাম পশ্চিমবঙ্গের কারণে, সেহেতু এককভাবে বড় দলগুলি, বড় শক্তিগুলি ঠিক কি চেহারা পাচ্ছে এই পশ্চিমবঙ্গের ফলাফলের পরে আসুন আপনাদের দেখাই। প্রথমে দেখাবো বিজেপি একা পেতে পারে 217টি আসন, কংগ্রেস 73টি আসন, তৃণমূল কংগ্রেস 29টি আসন, বামেদের দখলে যেতে পারে 29টি আসন। আমি আলোচনায় আসবো। পার্থদা, 29টি আসন দেখাচ্ছে এই সমীক্ষায়। না, আমি তো আরম্ভতেই বলেছিলাম যে আমরা এগোচ্ছি এবং আপনারাই সেটা দেখাচ্ছেন 26 থেকে 29 হয়েছে, আর অন্যেরা কমছে।
আমার এখনো স্থির বিশ্বাস যে যতদিন এগোবে, যত আরো পরিষ্কার হবে, ততই আমাদের রেজাল্ট আরো উন্নত মানের হবে। তার কারণ লোকে বুঝেছে যে বাংলার হয়ে যদি কথা বলতে হয় কেন্দ্রে গিয়ে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কেই সামনে রাখতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই এই বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এখানে ঝগড়াঝাটির কোনো প্রশ্ন নেই, কেননা যত দিন যাবে, এই আপনি বললেন 15 তারিখের পরেও অনেকগুলো ডেভেলপমেন্ট হয়েছে, অনেক ডেভেলপমেন্ট হয়েছে, অনেক ডেভেলপমেন্ট হতে বাকি আছে। সুতরাং আমরা মনে করি যে আমাদের যা আসন দেখানো হয়েছে তার থেকেও আমরা এগিয়ে যাব অনেকটাই, কারণ অনেকগুলো ডেভেলপমেন্টের জন্যই অন্যের ভোট কমবে, অন্যের আসন কমবে এবং তৃণমূল কংগ্রেসের আসন বাড়বে। আমি সেলিমদার কাছে যাব। আমি এই কেন একটা কমলো এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র আলোচনায় আসতে চাইছি না, কিন্তু কি মনে হচ্ছে আন্না এবং মমতা এই সমীক্ষার তখন মুকুল রায়ের সঙ্গে বৈঠক হয়েছিল, কিন্তু সাংবাদিক সম্মেলন বা বৈঠক হয়নি, সেটা হওয়ার পর আরো কোনো বড় হেরফের হবে যে ইঙ্গিত পার্থ চট্টোপাধ্যায় দিচ্ছেন? অবশ্যই হেরফের হবে, কারণ এক জায়গায় দাঁড়িয়ে থাকবে না। আমাদের রাজ্যের রাজনীতি এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, মানুষের মত এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। এবং তুমি ধরো দুর্নীতি একটা বড় প্রশ্ন তোমরা বলেছ। কেডি সিং গিয়েছেন মুকুল রায়ের সঙ্গে দুর্নীতি বিরোধী আন্দোলনের যিনি প্রতীক, তাকে মমতা ব্যানার্জির পাশে নিয়ে আসছে। এটা বাজে কথা বলছেন। আচ্ছা, আমি কেডি সিং বলেছি, না আপনি দুর্নীতির প্রতীক বলছেন, অভিযোগটা করছেন এরকম ভাবে। এটা দুর্নীতি বিরোধী আন্দোলনের প্রতীক আন্না হাজারের কাছে গিয়েছেন কেডি সিং। না আপনি বললেন এমন ভাবে, না আপনি, আমি খেপলাম এই কারণে এমপি করেছেন আপনারা, যাকে আপনারা পাবলিকলি প্রেস করতে চাইছেন। আরে বাবা, কেন পাবলিকলি করতে যাবে? এখান থেকেই জিতলো সে, কেন প্রেস? আচ্ছা, মজার কথা হচ্ছে আমি তো এখান থেকেই তো বিশেষণ দিইনি, আপনি তো দিলেন এক্ষুনি। না আমি বলেছি আন্না হাজারের ভাগ্যিস লক্ষণ শেঠ যায়নি। দুর্নীতি বিরোধী আন্দোলনের প্রতীক আন্না হাজারে, কেডি সিং তার সঙ্গে গিয়েছেন মুকুল রায়ের সঙ্গে, তাতে আপত্তি আপনার? কোথায় আপত্তি? আপনি তো সার্কাস্টিক করলাম কি? আমি কেডি সিং নামটা আগে থেকে আমি উদ্যোগ করছি, আমি কেডি সিং নামটা বলছি না, ওটাকে লুকিয়ে রাখা হয়েছে। যখন ঝাড়খণ্ড থেকে যখন তিনি চেয়েছিলেন না, পশ্চিমবঙ্গের রাজ্যে যেরকম ভাবে জিতেছে আর অন্যরা হেরেছে, কেডি সিং কিছু মানুষ এখনো শ্রদ্ধা করে। আপনি এরকম কেডি সিং কে এক পর্যায়ে একজন অর্থমন্ত্রীকে পেটানোর দায় কেডি সিং অনেক মহান, আমি বলছি মিস্টার মালিক তার প্লেনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সর্বরাজ্য করছে রাজ্যটাকে। মমতা বন্দ্যোপাধ্যায়কে চিটফান্ডের সুদীপ সেনকে মমতা ব্যানার্জির কাছে এসেছিল কেডি সিং, এখনো চিটফান্ডের সমস্ত সম্পত্তি কিনবে কেডি সিং। আপনার ছেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি আপনার যেটা বলতে চাই যায় এমন শোনা জোর করে বলছে, দেখুন মুকুলবাবু কিন্তু রেগে যাবেন। আপনাকে দেখুন বুদ্ধবাবু ঠিক মতন রেগে না যায়, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, রাগারাগি ছেড়ে 13 থেকে 10 আমি যেটা বলছিলাম, আবার যেটা তুমি বললে যে আন্না হাজারে এবং মমতা ব্যানার্জি ব্যাপারটা, আবার কিছু নাম বললেই পাত্রবাবু রেগে যাবেন, আমি নাম বলছি না। কিন্তু আমি বলছি দেখো, যেটা তখনও বলা হচ্ছিল আগের পর্যায়ে আলোচনার সময়, যে এর আগে তৃণমূল কংগ্রেস তার জন্মলগ্ন থেকে বিধানসভা বা লোকসভা নির্বাচনে সর্বভারতীয় দলের সঙ্গে, আঞ্চলিক দল হিসেবে, নতুন দল হিসেবে সর্বভারতীয় দলের সঙ্গে গাঁটছাড়া বেঁধে লড়াই করেছেন। এবছর এখন পর্যন্ত তারা বলেছেন আলাদা লড়ছেন, এবং তাতে হচ্ছে তারা দেখো আমি বাড়ছি মাম্মি, এরা ওটা ধাপে ধাপে বাড়ছেন। আমার কোনো আপত্তি নেই। দেখো আমি কমছি মামি বলি, আমার আপত্তি নেই তো আমি বললাম। আচ্ছা না 13, সরি মাম্মি না, দেখো দিদি আমি বাড়ছি, ওকে। কিন্তু আমি যেটা বলছি 13 থেকে 10, আমি যেটা আপনাদের আমার 13 থেকে 10 ইস্যুটা আগে বলছি। আমি বলছি আমার কাছে ইস্যুটা অনেক বেশি সংখ্যা থেকে। সেখানে হচ্ছে যে, কারণ একবার মমতা ব্যানার্জির পাশে ছবি সোনিয়া গান্ধী অথবা বাজপেয়ী লোকসভা নির্বাচনে সবসময় এরমই পোস্টটা ছাপা হয়েছে। এই বছর শুধু মমতা ব্যানার্জি এবং মুকুল রায়ের ছবি ছাপবে এটা তো হবে না। সুতরাং একটা সর্বভারতীয় রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করছে, তার জন্য আরেকটা ছবি দরকার ছিল, আন্না হাজারের ছবি লাগবে। আমার কোনো আপত্তি নেই তাতে। আমি এখন কেডি সিং বলছি না, আমি কিচ্ছু বলছি না, আমি বলছি না। আপনার আপত্তির কোনো গুরুত্ব আছে? দলই আপনাকে গুরুত্ব দিল না, কোথাও পাঠালো না, এটা এমপি টেমপি করে। আপনার এই প্রেসিডেন্সি করে যে বর্ষার থিওরি, জ্যাভেলিনের থিওরি লোকে দেখেছে? আপনি যে কথা কেন, আমি যেটা আসল কথা বলছি আমি বলি,
তাহলে দুর্নীতিটা হচ্ছে একটা বড় ইস্যু। আমি ইস্যুতে বলছি, তোমরা মূল্যবৃদ্ধি একটা বড় ইস্যু, দুর্নীতি একটা বড় ইস্যু এবং বেকারিত্ব একটা বড় ইস্যু। এখন রাজ্য সরকার যেটা প্রথমেও বলেছেন যে এই প্রথম তৃণমূল কংগ্রেস তো রাজ্য সরকার চালাচ্ছে, 3 বছর রাজ্যে আছে, সরকার চালাচ্ছে। সুতরাং আমরা সরকার চালিয়েছি এক সময়, এবং এই পার্লামেন্ট নির্বাচনের সময়ও কেন্দ্র সরকারের যে কমিশনস যা ইউপিএ সরকারের সময় যা গোটা দেশে দুর্নীতি এবং মূল্যবৃদ্ধি, যার জন্য মানুষ ইউপিকে হারাচ্ছে, কংগ্রেসের বিরুদ্ধে যাচ্ছে মত, যেটা তোমরা দেখাচ্ছ, সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস তার ভাগ নেবে না। কারণ 4.5 বছরের মধ্যে তো 3.5 বছর কংগ্রেস এবং তৃণমূল একসঙ্গে জোট সরকার চালিয়েছে। এটা যদিও মমতা ব্যানার্জি বিরোধী একটা ভাগ তৃণমূল কংগ্রেসকে নিতে হবে, তো শেয়ার তো করতে হবে, ইউপিএর শরিক থাকার দায়। আমাদের আমরা সরকার করতে চলেছি, শ্রমিক মান্নান দেখায় যাব। শ্রমিক, না, প্রথম কথা আমাকে তো শূন্য থেকে শুরু করতে হবে, তা আমি শূন্য থেকেই শুরু করছি। এ রাজ্যে 40% মানুষ চাইছেন নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হন, আর সেই রাজ্যে বিজেপি কোনো খাতা খুলতে পারছে না। দর্শকরা এটা বিচার করবেন, ভোটাররা এটা বিচার করবেন। কিন্তু প্রশ্ন হলো, এই রাজ্যে আরো অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। যেমন আমার কাছে একটা বড় গুরুত্বপূর্ণ ঘটনা, এই রাজ্যের রাজ্যসভা নির্বাচনে একটা নিষিদ্ধ সংগঠন সিমির ফাউন্ডার প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে রাজ্যসভায় গেছেন। গর্বের বিষয় পশ্চিমবঙ্গের মানুষের কাছে। আমরা নির্বাচনে এই কথাগুলো মানুষের সামনে তুলে ধরবো, মানুষের কাছে রাখবো। এখন প্রশ্ন হল, নির্বাচন যখন আসে প্রত্যেককে একটা লক্ষ্য রাখতে হয়, কারণ এটা দেশ গঠনের নির্বাচন, কেন্দ্রের সরকার গঠনের নির্বাচন। 34 বছরের কাটাছেঁড়া করবার নির্বাচন নয়, 2.5 বছরের ছাড়োদারও নির্বাচন নয়। নির্বাচনটা হবে সম্পূর্ণ কেন্দ্রের ইস্যুর ভিত্তিতে। 2009-এর যে লোকসভা নির্বাচনটা ছিল, সেই নির্বাচনের আঙ্গিকটা একটা জায়গায় চলে গেছিল। এটা তাত্ত্বিকভাবে কি ইয়ে হয়? 2009 সিঙ্গুর নন্দীগ্রাম ছায়া ফেলেনি মানুষ, সেটাই তো বলছি আমি, আঞ্চলিক ছায়া ফেলে। হ্যাঁ, আমি সেটাই বলছি। কিন্তু স্বাভাবিকভাবেই বামপন্থীরা তারা একটা তৃতীয় ফ্রন্টের কথা বলছেন, 11টা দল নিয়ে তারা হিসাব নিকাশ করছেন। এর আগে আরেকটা ফেডারেল ফ্রন্টের কথা বলছেন, তার একটা শরিক পাওয়া যায়নি। তো সেই নিরিখে দাঁড়িয়ে ভারতবর্ষের মানুষ অতীতে আইকে গুজরাল, দেবেগৌড়া, চন্দ্রশেখর, বিশ্বনাথ প্রতাপ সিংদের দেখেছেন, এই প্র্যাকটিসগুলো দেখেছেন এবং তাদের পরিণতি দেখেছেন। এই রাজ্যের মানুষও ভারতবর্ষের মানুষের থেকে বিচ্ছিন্ন নয়। সারা ভারতবর্ষের যে জনজোয়ার, সারা ভারতবর্ষের জনমতের সঙ্গে সাযুজ্য রেখেই এ রাজ্যের মানুষও এবারে কেন্দ্রে একটি স্থায়ী, শক্তিশালী, নির্ণায়ক সরকার গঠনের লক্ষ্যে ভোট দেবেন। এবং সেইখানে আমরা দাঁড়িয়ে মানুষকে বলছি, যেটা এই আগে আটকে বলতে পারিনি, যেটা সেলিম আমাকে অন্যভাবে ব্যাখ্যা করেছিলেন, আমি বলছি যে সরাসরি দিল্লি চলুন, সরাসরি দিল্লি চলুন, ঘুরে এদিক ওদিক বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ঘুরে দিল্লি যাওয়ার দরকার নেই। রাজধানী চলুন, দিল্লি চলুন, একদম সোজা। আমি বলছি সেই একটা ব্যাচে না পদভাবে আমি দেব। আপনারা যে সহযাত্রী হচ্ছেন বলে গেল। সেলিম সাহেব, আপনি কত আপত্তি করলেন, আপনি কি আপত্তি করলেন? আপনি কাউকে বলতে দেন না, প্রত্যেকদিন দেখি না, এটা সার্কাস্টিক হতে কথা বলে আমি বুঝি না। আপনি এত একটা বর্ষিয়ার নেতা হয়ে এরকম করেন কেন? আমি বলছি যে ওইসে বলে না, পদভাবে আমি দেব, রথভাবে আমি আন্তর্জামিক চাইতে না, এটা ঠিক তাই। আমরা সবাই আমাদের মতো এ করি। একটা জিনিস হচ্ছে যে আমি যেটা আগেই বলেছি, যে এখন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পরীক্ষায় বসা হয়নি। এবার যে তারা জিতে 42টা সিটি পায়, 42টা। কারণ কিছুদিন আগে মমতা ব্যানার্জি বলেছিলেন, আমি যদি একা লড়তাম একটা সিট মাত্র বিরোধীরা পেত, আর কোনোটা সিট পেত না। অর্থাৎ 241টা বিধানসভায় তিনি পেতেন। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী বলেছেন। এখন স্বাভাবিক, কারণ একা তো লড়েননি, আমরা সেটা চ্যালেঞ্জ করতে পারছি না, চ্যালেঞ্জটা এবারে করতে পারবো। উনি কিছুদিন আগে নির্ণায়ক ভূমিকা নিচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন, তা পরবর্তী কী হয়েছে মানুষ সবই জানে না, রিপিট করে সময় নষ্ট করতে চায় না। এখনও উনি যেটা বলছেন, এই ভোটটা হচ্ছে লোকসভার নির্বাচন। কারণ উনি ফেডারেল ফ্রন্ট বললেও এখন পর্যন্ত একটা শরিক দলের নাম বলতে পারেননি, যে শরিক দলটার সঙ্গে ওনার অ্যাডজাস্টমেন্ট হবে, এখন পর্যন্ত বলতে পারেননি। তাতে এইখানকার আমি একটা কথা শুধু মনে করি, যে আলোচনাটা হচ্ছে তো পশ্চিমবঙ্গের, তাতে পশ্চিমবঙ্গের এই এত কথা বলে লাভটা কি আছে? পশ্চিমবঙ্গে তো আমরা এক লাইন আমি ডিস্টার্ব করছি, আমি মনে করি, আমি বলছি পশ্চিমবাংলার নির্বাচনটা যদি বিধানসভা নির্বাচনে উনি বলতেন তাহলে একটা হতো। আবার কি লোকসভা নির্বাচন, লোকসভা নির্বাচনে যদি উনি 42টা সিটি পান, তাহলে ভারতবর্ষের রাজনীতিতে কি হবে? পশ্চিমবাংলার মানুষ তো একটা চাইবেন যে তার যে গভর্নমেন্ট আসবে, সেই গভর্নমেন্টে তাকে, গভর্নমেন্ট যেটা আসবে সরকারের থেকে গিয়ে তাকে, আমার মন্ত্রিসভায় একজন সদস্য থাকবেন রাজ্য থেকে, এটা তো চাইবেন। তো ওনার উনি পার্থবাবু, আমি কিন্তু একবারে ডিস্টার্ব করি, আমি তা বলিনি, কংগ্রেসকে বলে গেছেন, অনেক কিছু বলে গেছেন, আমি উত্তর দিই না। মুশকিলটাই জানলেন তো, আপনাদের সহনশীলতার অভাব। আমি কিন্তু চুপচাপ সবাই শুনে যাচ্ছি, যারা যা বলছেন শুনে যাচ্ছি, আমি কাউকে ডিস্টার্ব করি না। তুমি শুনে যাও আর বলে যাও, বলে যান, যা খুশি তাই বলে। মান্নান দা, একটা কথা বলো ছোট ভাই হিসেবে, কংগ্রেসের ব্যাপারটাকে আমি একটু অন্যভাবে নেবেন না কথাটা।
আপনারা আপনাদের টিকিটে জিতছে কিন্তু বাজারে ছেলে ধরা আছে, এটাও কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ হচ্ছে ছেলে ধরা নিয়ে চলে যাচ্ছে। সিপিএম হচ্ছে সবারই হচ্ছে, আমাদের মানে ওর কারুর টাকা থাকলে টাকা থাকলে ভাই চিটফান্ডের টাকা থাকলে সবাই কিনতে পারে এরকম। আমার তো চিটফান্ডের টাকা নেই, আর পার্থবাবু নেই, ওকে আমি চিনি পার্সোনালি। আমি যেটা বলছি চিটফান্ডের টাকা কাদের আছে সবাই তো চেনে, তাদেরকে আমি যেটা বলতে যাচ্ছিলাম যে মুখ্যমন্ত্রী এবারে তিনি বললেন যে নির্ণায়ক ভূমিকা নেবেন। নির্ণায়ক ভূমিকা নিতে গেলে তাকে করতে হবে। আমরা গতবারের নির্বাচনটা যদি দেখি তখন একটা মুখ্যমন্ত্রীর সম্বন্ধে তার কেউ কালিমা রিপোর্ট করতে পারেনি। তখন মুখ্যমন্ত্রীর ছবি আঁকলেও কেউ ছবি কিন্তু কেনেননি। আমি যদি আজকে কাউকে জিজ্ঞেস করি যে ভাই 1,86,00,000 টাকাদের ছবি কেনা হয়েছিল, 1 বছরের মধ্যে আর কোনো ছবি আঁকেননি? আর তো কোনো ছবি বিক্রি হচ্ছে না, আত্মকথার ছবি বিক্রি হচ্ছে না, কারণ যিনি ছবিটা কিনেছেন সুদীপ্ত সেন চলে গেছেন জেলখানায়। ফলে মানুষের মধ্যে যে সততার মূর্ত প্রতীক বলে যে একটা তার মানে তৈরি হচ্ছিল, তারপরে কি আর এক্সিবিশন তুমি না খবরই রাখো না ভাই, এক্সিবিশনটা এক্সিবিশন তারপরে কি আর হলো? আচ্ছা আরেকটা জিনিস পার্থবাবু, একটা জিনিস ভালো জিনিস তুমি কি করে বললে এটা আমি জানি, তুমি তো খালি খবর রাখো, এত খবর রাখো। শোনো পার্থ, আর চিটফান্ডের ব্যাপারে আতুর ঘরে আমি তো বলছি, আচ্ছা সুদীপ্ত সেন যে ছবিটা কিনে গেল সেটা কোথায়? সুদীপ্ত সেন যে ছবিটা কিনে নিয়ে গেল কোথায় বলো তো? কে সুদীপ্ত সেন যে কিনেছিল 1,86,00,000 ছবিটা কিনেছিল? ও যারা যারা সিপিএম এর আমলে যাদের জন্ম হয়েছে তারা 1,86,00,000 তোমরা যাদের পারমিশন দিয়েছে, তোমাদেরও দিয়েছে। না না সেবিকে আমাদেরও দিয়েছে। যার জন্য লোকসভা নির্বাচনের পর থেকে কংগ্রেস প্রধানমন্ত্রী সিবিআই থেকে রেখেছে, চিঠির উত্তর দিলে না। 1980 সাল থেকে একটা চিঠির উত্তর দিলে না। অসীম দাশগুপ্ত চুপ করে বসে থাকলো। রিপিট করবে না না ওর অপরাধ আমার ঘরে চাপাচ্ছ, আমরা করলাম বলে তো 9 থেকে 12 তুমি আমার ঘরে চাপাবে কেন? আমি তোমার অপরাধের দিকে যাচ্ছি, তোমার অপরাধের দিকে যেন আঙুল দেখাবো। আমি তো 34 বছর ক্ষমতা মানুষের পাশে ধরছেন আমি আবার সমীক্ষায় আসি। উদয়ন বাবু তোমাকে আমি তো জিজ্ঞেস করিনি, আমাকে তো ডিস্টার্ব করে তুমি অধ্যাপনাও করো না, কিছুই করো না, তুমি চলো কি করে? আমি তো জিজ্ঞেস করি আমি তোমার পিছনে কটা সোনার তরী আছে আমি তো জানি না। হ্যাঁ তো বলো না তুমি, আচ্ছা কাজ করো, তোমাকে আমি চ্যালেঞ্জ করছি তদন্তের ব্যবস্থা। আমি তো জানি না, আমার চলে কি আমি তো জানি। হুগলিতে আমি গিয়ে খবর নেবো না। আমরা ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, তারপর আবার এই সমীক্ষার কথায় আসবো। তার আগে বিরতিতে যেতে যেতে কি পেলাম এই জনমত সমীক্ষায় আপনাদের দেখাই। তৃণমূল কংগ্রেস পেতে পারে 29টি আসন, বামেরা পেতে পারে 10টি আসন, কংগ্রেস 2টি আসন, বিজেপি 0, অন্যান্যরা 1। ছোট্ট একটা বিরতি, তারপর আবার এই আলোচনা ফেরত আসছে। ভোট সমীক্ষা দ্বিতীয় পর্যায়ে কি পেলাম আমরা পেলাম এ রাজ্যের 42টা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে 29টি আসন, বামেরা পেতে পারে 10টি আসন, কংগ্রেস পেতে পারে 2টি আসন, বিজেপি কোনো আসন পাচ্ছে না, অন্যান্যরা পেতে পারে 1টি আসন। বামেদের মধ্যে যদি ব্রেকআপটা আপনাদের দেখাই, 10টি আসনের মধ্যে সিপিএম পেতে পারে 7টি আসন, সিপিআই পেতে পারে 1টি আসন, ফরওয়ার্ড ব্লক পেতে পারে 1টি আসন, আরএসপি পেতে পারে 1টি আসন। 2009 এবং পরপর 2টি আমাদের ভোট সমীক্ষা, 1 জানুয়ারি 1 ফেব্রুয়ারি পাশাপাশি রাখলে কিরাম দাঁড়াচ্ছে ছবিটা। তৃণমূল 2009 পেয়েছিল 19টি আসন, প্রথম ভোট সমীক্ষায় 26টি আসন পেতে পারে এরা ইঙ্গিত করা হয়েছিল, দ্বিতীয় ভোট সমীক্ষায় 29টি আসন। বামেরা পেয়েছিল 15টি আসন, কমে 13টিতে আসতে পারে জানুয়ারির সমীক্ষা বলেছিল, 10টি দেখাচ্ছে ফেব্রুয়ারির সমীক্ষা। কংগ্রেস 6টি আসন পেয়েছিল 2009, 2টি আসন প্রথম ভোট সমীক্ষায়, সাম্প্রতিক ভোট সমীক্ষায় 2টি আসনই থাকছে। বিজেপি 1টি আসন পেয়েছিল 2009, 0 আসন প্রথম সমীক্ষায়, দ্বিতীয় আসনেও তাই, অন্যান্যরা 1টি আসন, প্রথম ভোট সমীক্ষায় 1টি, দ্বিতীয় ভোট সমীক্ষায়ও তাই। এবার আপনাদের দেখাবো যে যদি শতকরা হিসেবে, শতাংশের হিসেবে, পার্সেন্টেজের হিসেবে রাখি, তাতে তৃণমূল কংগ্রেস পেতে পারে 43% ভোট, বামেরা পেতে পারে 32% ভোট, বিজেপি পেতে পারে 12% ভোট, কংগ্রেস পেতে পারে 6% ভোট, অন্যান্যরা 7% ভোট। আরেকবার আপনাদের বলি,
তৃণমূল কংগ্রেস পেতে পারে 43% ভোট, বামেরা পেতে পারে 32% ভোট, বিজেপি পেতে পারে 12% ভোট, কংগ্রেস পেতে পারে 6% ভোট, অন্যান্যরা 7% ভোট। 43% ভোট। পার্থদা হয়তো বলছে এটা আরো বাড়বে, যত দিন যাবে যত ভোটের সামনাসামনি হবে এই সংখ্যা বাড়বে। আপনাদের প্রথম সমীক্ষায় ছিল 41%। তাহলে আমি তো না দেখেই বলছি যে আমি বাড়বে। তার কারণ হচ্ছে যে যেভাবে বর্তমান সরকার কাজকর্ম করছে, যেভাবে মানুষের কাছে পৌঁছাচ্ছে, তার ফসল যেভাবে কেন্দ্রীয় সরকার, আবারও বলছি যে কাউকে আঘাত করে নয়, বাঙালি হিসেবে, বাংলার মানুষ হিসেবে আঘাতপ্রাপ্ত হচ্ছে তাদের ব্যবহারে, তাদের আচরণে, তার সর্বজন বিদিত হয়ে পড়ছে। এবং যত বেশি মানুষের কাছে এগুলো বলা যাবে এবং যত বেশি এই দুঃখ কষ্টের মধ্য দিয়েই যে সমস্ত উন্নয়নমূলক কাজ বর্তমান সরকার করছে, শত কুৎসা এবং অপপ্রচারকে উপেক্ষা করে আমার মনে হয় এই শতাংশ আরও বাড়বে। আমি একবার পাশাপাশি দুটো ছবি রাখি। সেটা হচ্ছে প্রথম সমীক্ষায় তৃণমূল কংগ্রেস পেতে পারে বলা হয়েছিল 41% ভোট, বেড়ে দাঁড়াচ্ছে 43%। বামেরা পেতে পারে 34% প্রথম সমীক্ষায় বলা হয়েছিল, এখন কমে দাঁড়াচ্ছে 32%। বিজেপি 11% জানুয়ারির সমীক্ষা বলেছিল, 12% পেতে পারে বলছে ফেব্রুয়ারির সমীক্ষা। কংগ্রেস 6%ই রয়েছে, অন্যান্যরা 8% জানুয়ারির সমীক্ষা বলেছিল, 7% বলছে ফেব্রুয়ারির সমীক্ষা। শ্রমিকের কাছে যাব। তোমাদের ভোটের পার্সেন্টেজ, বিজেপির ভোটের পার্সেন্টেজ 11% থেকে 12% হয়েছে। এক অপ্রত্যাশিত ফলাফল অপেক্ষা করছে বাংলার মানুষের জন্য। এই কোনো ফিগার, এই কোনো পার্সেন্টেজ, এগুলো ধোপে টিকবে না। একটা ব্যাপার আমি জানি না কেন পার্থদা প্রতিবাদ করলেন না, করা উচিত ছিল। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বলছেন যে এর আগে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুকুল রায়ের সঙ্গে আমাদের একটা খুব ছোট্ট প্রেস কনফারেন্স করতে দেখা গেছে আন্না হাজারেকে দায়িত্ব দেওয়া হয়েছে, উনি 100টা প্রার্থী ঠিক করে দেবেন এবং বিভিন্ন জায়গায় প্রার্থী খুঁজে দেবেন। তোমরা এক মিনিট বলেন প্লিজ, বিরোধিতা করিনি। এটা 15 তারিখ পর্যন্ত হয়েছে বলেই আমি বলিনি, কেন আমি দেখে নিয়েছি ওটা কত সার্ভে 15 তারিখ। আমি বলছি যতদিন এই বৈঠক হয়েছিল 18 এবং 19 তারিখ প্রেস কনফারেন্স, এখানেও 29 ওখানেও 29। তার মানে বাংলার বাইরে বলে জালে বল ঢোকানো যাচ্ছে না, যে কোনো কারণে হয়তো ওখানে অফসাইড। না, বাংলার বাইরে জালে বল ঢুকবে না। এটা ঠিকই, কারণ 29 হচ্ছে 15 তারিখ পর্যন্ত। এবং তাহলে মুকুল রায় যে সর্বভারতীয় করার জন্য যা চেষ্টা করেছিলেন, অরুণাচল থেকে একেবারে হিমাচল প্রদেশ পর্যন্ত, চণ্ডীগড় পর্যন্ত অফিস খোলা, তাতে হচ্ছে সেটা কিছু হয়নি, এই জন্য আন্না হাজারেকে নিয়ে আপনাদের প্রায় উড়িয়ে দিচ্ছে, তাই জন্য নাকি এত কিছু বললাম না, কেনা বেচা করছে বলে ও কেনা আটকাতে পারছেন। আপনাকে কোন বাজারে বেচবি আপনি সব না, আমি বলে আপনাকে আমি বাজারে বেচবে শুধু আপনাদের কিনছে, কিন্তু তৃণমূল থেকে বেচতে আরম্ভ করে বেশি টাকা সাবধান, এই বলে আপনাদের লোক বিক্রি হয়, এই অভ্যাস হয় না, অভ্যাস একবার শুরু হলে কিন্তু ভালো আপনাদের নিয়ন্ত্রণ গেছে, আপনাদের লোক আপনাকে আমি চিনি, আপনি আবার বিক্রি, আপনারা সিরিয়াস রাজনীতিক, আপনি শিল্পে জোয়ার এনেছিলেন কিন্তু জোয়ারের জলে ভেসে গিয়েছেন। আছে তো একবার কেনা বেচা রাজনীতি শুরু হলে কোথায় গিয়ে দাঁড়াতে জানেন না, সে কংগ্রেস থেকে কিনছে, তৃণমূল থেকে বেচে দেবে আপনাকে, তারা পিছিয়ে যাবে। নিজের প্রাণ বাঁচা। শোনো, সোমবার থেকে গৌহাটি আর কাশ্মীর থেকে কন্যাকুমারী দেশের প্রজেক্টেড প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, বিজেপির প্রাইম মিনিস্টার হিসেবে প্রজেকশন দিয়েছিল, এখন তিনি মানুষের প্রতিনিধি হয়ে মানুষের কাছে যাচ্ছেন। সুতরাং এই যে আলোচনা, যেরকম বলেছিলেন আমাদের তৃণমূল কংগ্রেসের একজন মন্ত্রী এই স্টুডিওতে বসে, যে যারা গান্ধী মূর্তির নিচের ভরাবার যাদের ক্ষমতা নেই, তারা ব্রিগেডের জনসভার ডাক দিয়েছে, তো মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ করে মানুষ জনজোয়ার নামিয়েছিলেন। যারা আজকে এখানে শূন্য দেখাচ্ছেন, যারা এখানে 10 থেকে 11%, 11 থেকে 12%, মানে হাঁটি পা করছেন, তো আস্তে আস্তে দেখবেন ওই ঠিক হাঁটতে হাঁটতে ওটা চাঁদের পায়ে ঠিক পৌঁছে যাবে। কংগ্রেস 6% তোমাদের অবস্থাটা হবে, আমি খুব শীঘ্রই বলছি, ইলেকশনের পরে যারা এইসব করছে না, তাদের হবে যে কি হলো কেন হলো জানি না, তো হ্যাঁ ওই গানটা আপনাদের অবস্থা ঠিক থাকলেই আমরা খুশি। আমাদের অবস্থা বিশ্বাস করে না পাচ্ছেন, তার একটা গান গাইতে হবে, আমার সাধনা মিটিলো আশাটা ফুরিল সকলেই ফুরায় যায়। আপনারা আশা করে থাকবেন না। আমি বলছি কেউ কি বলেছিল 2009 সালে কংগ্রেস 207টা সিট পাবে? কেউ বলেছিল? 170 বেশি। আমি ঠিক দুটো কথা বলবো মান্নান্দা। এক হচ্ছে আপনাকে বিশেষ করে ধন্যবাদ, তার কারণ হচ্ছে এক সেকেন্ড শ্রমিক, তার কারণ হচ্ছে যে জাতীয় পর্যায়ে কংগ্রেস দল গিয়ে এই জনমত সমীক্ষা আইনত রোখা যায় কিনা, ব্যান করা যায় কিনা সেই মামলা ইত্যাদি করেছে। এবং আপনাকে বিশেষ করে এই জন্য ধন্যবাদ যে জাতীয় পর্যায়ে তারা কোনো টেলিভিশন চ্যানেলে যাচ্ছেন না সমীক্ষায় অংশগ্রহণ করতে, আপনি এসেছেন, আপনাকে বিশেষ করে ধন্যবাদ। আর দ্বিতীয়, এটা কিন্তু মান্নান্দা এটা কোনো ভবিষ্যৎবাণী না, এটা মিললে আমরা মিষ্টিও খাই না, আবার না মিললে ভেঙেও পারি না।
না না, আমি সত্যি বলছি, এটা একটা আভাস, এটা একটা প্র্যাকটিস। আমি বলছি যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা প্র্যাকটিস। আমি বলছি এখনো আমাদের দেশে এই চর্চাগুলো হয় ঠিকই, পাবলিকও যারা গণতন্ত্রের অঙ্গ এটা না মিললে খুশি হন, দেখতে ছবি হচ্ছে, কিন্তু আমি তো বলতে আমরা আমাদের দেখেছি, আমাদের অভিজ্ঞতাতে দেখেছি মেলে না ভোটের সময়। শেষ কথা অবভিয়াসলি মানুষ বলবেন, সমীক্ষক বলবেন, আগেই বলেছি যে বদ্ধভাবে আমি আগেই বলেছি আমি, এটা হচ্ছে না আমরা সবাই ভাবি কিন্তু বাস্তবে তা হয় না। এই সমীক্ষাটা অনেক ওয়েস্ট বেঙ্গল রিলেটেড বিষয় নিয়ে যা প্রকাশ হয়েছে আমার কাছে রিয়ালিস্টিক এই মুহূর্তে মনে হয়েছে। কেন? আমি আগের দিনেও স্টুডিওতে বলেছিলাম যে যেভাবে রাজ্য রাজনীতিতে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা কিন্তু বামেরা যখন মধ্য গগনে ছিল রাজ্যে, তখন বিরোধীদের একটি লোকসভা আসন পেতেই খুব মানে রীতিমতন লড়াই করতে হতো, 4-5টা করে আসন মাত্র পেত, আপনার মনে থাকতে পারে। একেবারে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে রাজ্য রাজনীতির মধ্য গগনে, তাদের অবস্থাটাও ঠিক ওই মধ্য গগনে বামেদের মতন। ফলে এখানে একটি আসন বিরোধীদের পেতে গেলে রীতিমতন লড়াই করে পেতে হবে, এটা হলো ফার্স্ট কথা। দ্বিতীয় যেটা, সেটা গত যে সমীক্ষাটা হয়েছিল সেখানে তৃণমূল কংগ্রেসকে 41% ভোট দেওয়া হয়েছিল। এবার কিন্তু কেন্দ্রীয় বাহিনী একটা ফ্যাক্টর, মাথায় রাখবেন, 43%, যেটার সাথে যে আসন প্রজেক্ট করা হচ্ছে সেই প্রজেক্টের একটা সম্পর্ক আছে। আমি ডিফার কোথায় করছি, সিপিআইএমকে 7 দেওয়া হয়েছে, এটা 8 হতে পারে আমার এস্টিমেট অনুসারে, কিন্তু আরএসপি কোথা থেকে আসন পাবে, বিশেষ করে দশরথ তীরকে বেরিয়ে যাওয়ার পরে, এবং যেখানে তৃণমূলের প্রার্থী উনি হচ্ছেন আমার কাছে খবর, সেখানে কিন্তু খুব কঠিন কাজ। এবং আরএসপির একটি আসন দেওয়াটা আমার মনে হয় খুব কঠিন, মানে আলটিমেটলি ফরওয়ার্ড ব্লকের ক্ষেত্রেও একমাত্র বসিরহাটে সিপিআই এর ক্ষেত্রে হতে পারে। না, একটা জিনিস আপনি জানেন যে প্রার্থী ঘোষণা হওয়ার পরে এই অনেক ফিগার লোকের পছন্দ প্রচুর চেঞ্জ হতে পারে, এখন তো কোনো দলের প্রার্থী ঘোষণা না, কিন্তু আমি বলছি যে এই সম্ভব এই সময়টা রিয়ালিস্টিক আমার কাছে মনে হয়। প্রশ্ন করছি জানার ইচ্ছে জন্য, এটা না এই সংখ্যা দিয়ে আমি বলি যে আমি করতে পারি, চর্চা করি না। ধরো 43%, 41 থেকে 43 বেড়েছে এই সমীক্ষায়, 2% জনসমর্থন 200 সিং। তো একটু বলকে বললেন না যে সমর্থন যেরকম ভাবে সিটে সেটা কনভার্ট করা, আর সিট বেড়েছে 3টে, এটা তো একটা অঙ্কের মধ্যে দিয়ে ঠিক আপনাদের ঠিক একইভাবে আপনাদের হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস এককভাবে লড়ে যে পার্সেন্টেজ অফ ভোট পেয়েছিল হঠাৎ এতে কমে গেল কেন? এর মধ্যে কি ঘটলো? না, এটা একেবারে মার্জিন, 44% থেকে 43%। বাড়ছে বলছো তুমি, আমাকে একটু বলতে দিন। সেটা হলো যে 44% যখন পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ছিল, তাতে প্রজেকশন ছিল 8টি মাত্র সিট, এটা কিন্তু 2টো সিট বেশি বামেদের দেখানো হচ্ছে, 10টি। ফলে পঞ্চায়েত নির্বাচনের থেকে যে ভোটের পার্সেন্টেজটা কিছুটা কম মনে হচ্ছে, তার প্রেক্ষিতেও কিন্তু আসনের সাথে সেটা কিন্তু মানে একই রকম কোরিলেশন করা যাচ্ছে। কিন্তু আমার কাছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, যেটা হলো বিজেপি যদি সত্যি 12% ভোট রাজ্য রাজনীতিতে পায়, চতুর্মুখী লড়াই হবে। চতুর্মুখী লড়াইয়ে এমন 2-1টা আসন পাওয়ার সম্ভাবনা কিন্তু তার থাকবেই। সেক্ষেত্রে কৃষ্ণনগরের মতন আসনও হতে পারে বা অন্য কোনো আসনও হতে পারে, মানে 12% আসনের একটা করেসপন্ডেন্ট রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে, মানে একটা সূত্র আছে। কিন্তু এখনো আমি দুটো ফ্যাক্টর আমি বলবো যে সুমনদা খুব সিরিয়াসলি আমাদেরকে অবজার্ভ করতে হবে যখন ভোট আসবে। একটা হলো যে যেখানে কংগ্রেস 6% ভোট পেয়ে 2টো আসন পাচ্ছে। আমি একটা বলবো আপনাকে যে অধীর চৌধুরীর বিশেষ করে রাজ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব নেওয়া কিন্তু একটা আলাদা মাত্রা দিবে, বিশেষ করে মুর্শিদাবাদ এবং মালদাতে। মানে যেভাবে আপনি 2টো আসন কংগ্রেসকে দিচ্ছেন, আমি এই মুহূর্তে রাজনীতির পরিস্থিতির প্রেক্ষিতে বলছি, আমি সমীক্ষা করিনি, সেটা হলো যে আমি মনে করি যে মুর্শিদাবাদে কিন্তু অধীর 3টে আসনই পাওয়ার সম্ভাবনা থাকবে, যেহেতু রাজ্য রাজনীতিতে তিনি একদম শীর্ষে এখন আছেন। এবং মালদা দক্ষিণের যে কেন্দ্রটা, উত্তর নিয়ে আমি কমেন্ট করছি না, মালদা দক্ষিণের রাজনীতি ইতিমধ্যেই কংগ্রেসের সপক্ষে আছে। সেই দক্ষিণের সিটটা কিন্তু এখানে মন্ত্রীও আছেন, লড়াই করবেন, কংগ্রেসের মন্ত্রী আছেন। ফলে সেই সিটটা নিয়ে কিন্তু আমি কমেন্ট করছি যে সেই সিটটা কংগ্রেসের সম্ভাবনা প্রবল থাকবে, অর্থাৎ যে ফিগারটা আপনি কংগ্রেসের 2 দেখাচ্ছেন সেটার সাথে আমি একমত। আপনারা অনেক ডাটা নিয়ে আলোচনা করছেন তো ভোটের, আমি তো বললাম সবটা হচ্ছে পরীক্ষার ব্যাপার। আপনি শুধু একটা ছোট্ট ঘটনা আমি বলছি, কলকাতা কর্পোরেশনের একটা বাই ইলেকশন হলো, ওই মিহির সার ওয়ার্ডে মিহির সার মারা গেল, এদের তৃণমূলের প্রার্থী জিতেছেন, তৃণমূলের প্রার্থী। লোকসভা বিধানসভাতে তৃণমূলের প্রার্থী যা ভোট ওখানে পেয়েছিলেন বা তার আগে কর্পোরেশন নির্বাচনে যা ভোট পেয়েছিলেন তার থেকে অনেক কমে গেছে ভোটটা। তাহলে ভোটের পার্সেন্টেজ বাড়াচ্ছেন, মারামারি ঝামেলা সত্ত্বেও, এবং কর্পোরেশন অনেক কমে গেছে, হিসাব দেখিয়ে দিচ্ছেন যে এত পার্সেন্ট বেড়ে যাচ্ছে। তো এইটা একটা ছোট্ট নির্বাচন পরীক্ষা হয়ে দেখা গেল একটা কর্পোরেশনের একটা ওয়ার্ডে। আপনি তো অন্যটাও আবার দেখেননি, 1 নম্বর ওয়ার্ডের যে রেজাল্টটা এসেছে আপনি দেখেছেন, সেখানে কি হয়েছে?
কিভাবে ভোটটা হচ্ছে সেখানে তো ভোট পড়েছে সিপিআইএম এই ঝামেলার মধ্যেও না বহরমপুরে কি হয়েছে? আমি ওয়ার্ডের আলোচনা থেকে উদয়নবাবুর কাছে, উদয়নবাবু আপনার সামনে দুটো রাখছি। এক হচ্ছে খুব প্রাসঙ্গিক হয়, আমি জানুয়ারিতে আমরা দেখেছিলাম এনডিএ 31% থাকছে, ইউপিএ 23%, 24% হচ্ছে, লেফট 5%, 5% থাকছে। আমি পাশাপাশি জাস্ট দুটো ফিগার রাখলাম। এই সমীক্ষা থেকে আপনার কি মতামত? পশ্চিমবঙ্গের ক্ষেত্রে না, এটা জাতীয় ক্ষেত্রে, আমি সর্বভারতীয় ক্ষেত্রে বললাম। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো আমি বললাম যে 41টা 43 হচ্ছে, 44টা 32 হচ্ছে বামেদের ক্ষেত্রে। দেখুন এখানে আপনার মাসে একটু আধটু তো এদিক ওদিক হবেই, সেটা খুব একটা বড় ফ্যাক্টর নয়। এখন আপনারা আগের বার লেফট ফ্রন্ট পশ্চিমবঙ্গে 36% ছিল, এখন 32% হয়েছে। তৃণমূল 41% ছিল, 43% হয়েছে। এতে কারুর হাসি চওড়া হবে, কারুর চোখে জল আসবে, ব্যাপারটা এরকম নয়। কারণ এটা মাসে জিনিসটা বাড়তে কমতে পারে, সেগুলো হিসেবের মধ্যেই রাখতে হবে। কিন্তু আমার একটা জিনিস একটু আশ্চর্য লাগছে, সেটা হচ্ছে যে লেফট ফ্রন্ট আপনারা দেখাচ্ছেন আপনাদের প্রজেকশনে যে সর্বভারতীয় ক্ষেত্রে 29টা আসন পাচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গে 10টা আসন পাচ্ছে। হ্যাঁ, তাহলে বাকি 19টা আসন কোথা থেকে পাচ্ছে? ত্রিপুরা দুটো যদি হয়, তামিলনাড়ু আছে, কিন্তু সেখানে কেরলে কতগুলো আসন পায়? আমি ব্রেকআপ আপনাকে দেখিয়ে দিচ্ছি। কেরলে 12-13টা যদি আসন পায়, ত্রিপুরায় যদি 2টো পায়, তাহলে 14টা আসন হচ্ছে, 10 আরো 5টা আসন থাকে, তাহলে সর্বভারতীয় ক্ষেত্র থেকে জোগাড় করতে হবে। আপনি এআইডিএমকে এর সঙ্গে জোট করবেন না, এআইডিএমকে এর সাথে জোট হলেই আসন পাবে তা নয়। না, কিন্তু সমীক্ষায় এসেছে, আমার পুরো ব্রেকআপ আছে। টিআরএস এর সাথে সিপিআই এর জোট আছে এতে আপনার তেলেঙ্গানা, সেখানে আসন পাবেই তার কোনো মানে নেই। কংগ্রেস আছে না, টিআরএস কি করবে না, এটা তো আমি বন্দ্যোপাধ্যায়কে একটাই বলতে চাই, এই যে আপনি বলছেন না যে এর সঙ্গে বিভিন্ন জায়গায় জোট খুঁজছেন, এই এত জোটের অঙ্ক মানুষ মাথায় রাখতে পারছেন না, সেই জন্য দেখবেন মাঝখানে পরে সব বেজোটে যাবে, সরাসরি ভোট। মুশকিলটা হচ্ছে যে দুটো ফ্যাক্টর, ওয়েস্ট বেঙ্গলের পার্লামেন্টারি ইলেকশনটা যেটা হবে সেটা হচ্ছে পঞ্চায়েত পুরভোটের ওয়ার্ড ভিত্তিক ইলেকশন তো হবে না, এখানে পার্লামেন্টারি ইলেকশনটা হবে পার্লামেন্টারি ইলেকশনের মতো, তার মধ্যে ন্যাশনাল কিছু অবজেক্টিভস থাকবে, সেইগুলোর প্রজেকশনের ভিত্তিতে নির্বাচনটা হবে। সেখানে কেউ এগিয়ে থাকতে পারেন, কেউ পিছিয়ে থাকতে পারেন, সেটা বড় কথা নয়। কিন্তু বড় কথা যেটা সেটা হচ্ছে যে এই মুহূর্তে নরেন্দ্র মোদী সমস্ত প্রজেকশনে এগিয়ে রয়েছেন। নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার হবেন কি হবেন না সেই নিয়ে মূল ভোটটা হতে চলেছে, সেইখানে কে কোথায় দাঁড়িয়ে। আজকে ওয়েস্ট বেঙ্গলে যে হিসেবটা দেখা যাচ্ছে, আপনি বলছেন পুরো ভোটটাই লড়া হচ্ছে ইয়েস মোদি না নো মোদি। একদম এটা প্রেসিডেন্সিয়াল ইলেকশন একটা ফর্ম, মানে অলরেডি তো নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়ে গেছেন। কারণ আপনারা জানেন না বোধহয় যে এবারের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রীর পদটা একভাবে একটা নির্বাচন হচ্ছে, বাকি লোকসভাটা আলাদা নির্বাচন হচ্ছে, এবং সেখানে নরেন্দ্র মোদী ওয়াক ওভার পেয়ে গেছেন, কারণ অন্য কোনো রাজনৈতিক দল প্রধানমন্ত্রী নির্বাচনে লড়তে চাইছে না, ওই সিটটা জিতে গেছেন নরেন্দ্র মোদী। বাকিটা যদি অন্য দলগুলো যেতে, তাহলে নরেন্দ্র মোদী বাকি দলগুলোকে নিয়ে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবেন, সে ব্যাপারটা তো মিটে গেছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমার অত্যন্ত প্রিয় বন্ধু বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য, তিনি মাঝে মাঝেই স্বপ্নে এক মেঘবালিকার দেখা পান। তো সেই মেঘবালিকা মেঘদূত হয়ে তিনি উজ্জয়িনীতে কালিদাসের কাছে না গিয়ে, তিনি নরেন্দ্র মোদী নামক এক কালিদাসের হাত না ধরে তিনি একেবারে চলে গেলেন আন্না হাজারেকে, আন্না হাজারের হাত ধরলেন। এখানে ভোটের ইকুয়েশনটা কিভাবে এখানে ভোটের ইকুয়েশনটা কিভাবে পাল্টাচ্ছে পার্থদাও সেটা কমেন্ট করতে চাইছেন না, কারণ সেটা 15 তারিখের পরে হয়েছে। কাজে এখানে অনেক সেফ খেলার জায়গাগুলো রয়েছে, কিন্তু 15 তারিখের পরেও কতগুলো ঘটনা ঘটছে এবং কি ঘটবে সেগুলো আমরা সামনের মাসে আরো ভালো করে ডিসকাস করতে। স্বপ্নের মেঘবালিকা যেমন আছে, তার সঙ্গে সঙ্গে ওই মেঘের উপরে অনেক ইন্দ্রজিত আছে, যারা বহু অজানা তীর মাঝে মধ্যে ছুড়ে দেন, পশ্চিমবঙ্গের রাজনীতির প্রেক্ষাপট বা মানচিত্রটা বদলে যায়। সবচেয়ে বড় যিনি ইন্দ্রজিৎ আছেন এখন সরাসরি রাজনীতির মঞ্চে নেই, বিধানসভার আগে এবং গত লোকসভা নির্বাচনের আগেও আমরা জোটের ক্ষেত্রে দেখেছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সমদূরত্বের রাজনীতি, আমি কংগ্রেসেতেও নেই, আমি বিজেপিতেও নেই, আমাকে আমার মতো থাকতে দাও। রাহুল গান্ধী কলকাতায় এসেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ভোটের কোকিল, কিন্তু তারপর ওই কোকিল কাকাতুয়া হয়েছিল, কংগ্রেসের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জোট হয়েছিল, পশ্চিমবঙ্গে সিপিআই এর পরাজয় ঘটেছিল। মানুষ এই জোট দেখেছে, এদের ম্যারেজ অফ দ্য কনভিনিয়েন্স দেখেছে, এদের বিচ্ছেদ দেখেছে। সেই বিচ্ছেদ এবং জোটের মাঝখানে দাঁড়িয়ে বিজেপি মানুষকে
তার পক্ষ থেকে আমি আপনাদের সকলকে ইমাম ভাতাও দেখেছে, মুয়াজ্জিন ভাতাও দেখেছে, ভাতাও দেখেছে। আমি শুধু উদয়নবাবু যেহেতু ব্রেকআপটা চাইলেন, আমি ব্রেকআপটা আপনাকে দিয়ে নিই। ভালো বলে। আচ্ছা শোনবাবু, আপনি এখানে একটা কথা বলেন, নরেন্দ্র মোদী ওখানে লাড্ডু খাওয়ার কথা বলেন, মানে একটা দলের তো একরকম একটা অ্যাপ্রোচ হবে, তো ব্রিগেড একটা বক্তৃতা হবে। আমি লাড্ডু প্রসঙ্গে আসবো, আগে একটু কথাগুলো ধরছে, আগে তথ্যের লাড্ডু দিয়ে দিই উদয়নবাবুকে। সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু দিস সার্ভে, আমি ঠিক ভুল পেতে পারে না পেতে পারে সেই বিতর্কেই যাচ্ছি না। পশ্চিমবঙ্গে 10টি, কেরলে 11টি, মণিপুরে 1টি, মেঘালয় 1টি, অন্ধ্রপ্রদেশে 1টি, ত্রিপুরায় 2টি, তামিলনাড়ুতে 2টি। এই হচ্ছে লেফটের ব্রেকআপ 29-এর। আমি ফিগার থেকে বললাম, সেটা অন্য প্রসঙ্গ। আমি বলছি যে ব্রেকআপটা, কিন্তু আমি খুব সিরিয়াস একটা সিরিয়াস অবজারভেশন রাখছি। এটা আমার সাথে প্যানেলে অনেকে রাজি নাও হতে পারেন, একমত নাও হতে পারেন, কিন্তু সেফোলজির পয়েন্ট অফ ভিউতে এখনো নির্বাচনের দুটো ইস্যু ওয়েস্ট বেঙ্গলের বেশ কিছু সিটের কিন্তু হেরফের করতে পারে। এক হলো পশ্চিমবঙ্গে বহুদিন ধরে চতুর্মুখী লড়াই হয়নি, ফলে আলটিমেটলি দেখুন অনেক সময়ই দেখা যায় যে পশ্চিমবাংলার মানুষ সাধারণত 50%-এর কাছাকাছি ভোট দিয়ে প্রার্থীদের জিতিয়ে এসেছে এবার, এবং উত্তরপ্রদেশের উল্টো দিকে উত্তরপ্রদেশের মানুষরা 25 থেকে 27% ভোট দিয়ে জেতায় তার প্রার্থীদের। ফলে এই চতুর্মুখী লড়াইয়ে এই যে বিজেপি 12% আপনি ভোট দেখাচ্ছেন, সামগ্রিকভাবে বামেদের 32% ভোট দেখাচ্ছেন, কংগ্রেসেরও একটা অবস্থান দেখাচ্ছেন, এবং আসন ভিত্তিতে হয়তো কোনো জায়গায় কংগ্রেস হয়তো 35% ভোট পেতে পারে। এই চতুর্মুখী লড়াইয়ে কিন্তু আলটিমেটলি কে কোথায় গিয়ে দাঁড়াবে খুব সূক্ষ্ম বিচার কিন্তু ভোটের আগে করা যেতে পারে। এক, দ্বিতীয় আমি বলবো যে মাইনরিটি ফ্যাক্টরটা ওয়েস্ট বেঙ্গলে সবসময়ই দেখা গেছে একটা ডিটারমাইনিং ফ্যাক্টর। এই কথাটা আমি বারবার বলি, অনেকে বিরোধিতা করেন আমার সাথে, কিন্তু আমি ওভার দ্য ইয়ার অ্যানালাইসিস করে দেখেছি যে সংখ্যালঘু ভোটের একটা প্রবণতা পশ্চিমবাংলায় দেখা যায়। এই প্রবণতাটা কিন্তু আমি বলছি যে মাইনরিটি শেষ পর্যন্ত মোদিকে আটকানোর প্রশ্নে সচেতনভাবে বললাম আমার ফিল্ড অবজারভেশন থেকে, তারা আলটিমেটলি মাইনরিটি বিচ্ছিন্ন নয়, তারা আলটিমেটলি আমার অবজারভেশন মাইনরিটিটা আলটিমেটলি মোদিকে সরানোর প্রশ্নে কোন দিকে ঝোঁকে সেই কথা বলার মনে হয় এই মুহূর্তে সময় আসেনি, আরেকটু অপেক্ষা করতে হবে। কিন্তু আমি বলছি মাইনরিটি যদি বেশি কোনো দিকে ঝোঁকে সেখানে কিন্তু অনেক অঙ্কই এদিক ওদিক হয়ে যেতে পারে। একটা কথা বলতে হবে আমাকে, এই সমীক্ষা তো হয়েছে মানুষের সঙ্গে কথা বলে নিয়ে, নিশ্চয়ই স্যাম্পল সার্ভে করে নিয়ে। আচ্ছা পশ্চিমবঙ্গে যে পরিবেশ আছে, লোকে কি মন খুলে কথা বলছে? তোমার এসএনএলসি এর লোক যাচ্ছে যারা পাতল জল্লাদ বাহিনীর দৌলতে গোটা রাজ্যে ভোটে যদি ভোটে যখন হবে তখন পরিবেশ। আমি আপনাকে বলছি যে সেলিম দা, আপনি একটা বেসিক কোশ্চেন তুলেছেন যে মেথোডোলজি নিয়ে বলেছেন। আমি এই চর্চা যেহেতু করি মেথোডোলজির দিক থেকে ওয়েল এন্ড বলছি রক্তাক্ত বাংলা করে না, ওনার প্রশ্নটা মেথোডোলজি না, পলিটিক্যাল প্রশ্ন। ওই বেঁচেছেন অনেক এখন অনুব্রত পারুই, এখন পারুইটা বলছে না, সাগর বলছে না, ধনেখালি বলছেন না, পাত্র বলবেন না, সব একটাই যে আপনারা জেলায় চলে গেছেন, আগে লক্ষণকে সামলান, রবিনকে মারছে ওটাকে সামলান। ঠিক আছে, আমি আবার ডেটা সামলাই। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমার সময় একেবারে শেষে আবার একটা বিধিবর্গ সতর্কীকরণ, সেটা হচ্ছে এটা একটা আভাস, কোনো ভবিষ্যৎবাণী নয়, শুধুমাত্র আমরা চেয়েছিলাম আপনারা কি মনে করছেন তার একটা আভাস দিতে। আপনাদের অনেক ধন্যবাদ, আপনাদের চোখ থাকুক এবিপি আনন্দে। আর শেষে এই কথা বলে শেষ করব যে সমীক্ষার পরবর্তী আরও পর্যায় হচ্ছে, সেই পর্যায়ের দিকে